জীবনে মানুষ তাকে ভালোবাসে যাকে সে সব থেকে বেশি পছন্দ করে। আর যদি এই ভালো লাগা ছোট থেকে তৈরি হয় তাহলে তো কথাই নেই। সত্যিকারের ভালোবাসাগুলো বেঁচে থাকুক আজীবন। আমি সুজন হোসেন শাহিন, এবার ডিগ্রি প্রথম বর্ষ। আমি ছোট থেকে ডানপিটে স্বভাবের, কারণ আমি বাবা মায়ের ছোট সন্তান। তবে আমার কাছের মানুষের আমায় খুব ভালোবাসে। আর আমি কারোর জন্যই পাগল নই এখনও। শহরে থাকি আমরা, আমাদের পরিবারের নিজস্ব বাসা গ্রামে। এখানে আব্বুর ব্যবসার জন্য থাকতে হয়। আমার আব্বু আর আমার খালু একসাথে ব্যবসা করে, তাই আমাদের বাসা আর আমার খালামণির বাসা একখানেই। আমরা উপরতলায় থাকি আর তারা নিচতলায়। আব্বু আর খালু মিলে বাসাটা বানিয়েছে। মোট এই 3 তলা, একদম নিচের তলা ভাড়া দেওয়া হয়েছে। তাহলে বুঝতেই পারছেন কে কোথায় থাকে। এসব কথা থাক, খালামণির আর আমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক স্বাভাবিকভাবেই। খালামণির 2 সন্তান, একটা মেয়ে একটা ছেলে। ছেলেটার নাম হলো রাকিবুল, এবার ক্লাস 9-এ, তাই আমার থেকে ছোট। তবে মেয়ে যিনি তিনি হচ্ছেন রাবেয়া ওরফে রাবেয়া আপু, আমার থেকে মাত্র 3 মাসের বড় আর ভাবনায় 3 বছরের। রাবেয়া আপু আবার আমার 1 ক্লাস সিনিয়র। আপু অবশ্য আমি বলি না, তবে তার কথা হলো তাকে আপু বলতেই হবে। এই যেমন সেদিন, ওই রাবেয়া কই যাচ্ছিস? ওই তোরে না আমি বলছি আমায় আপু বলে ডাকবি। আইসা আমার আপুরে, তুই না এক না, শুধু 3টা মাসের ব্যাপার, আর তাতেই নাকি আপু? আমি তো কি হয়েছে, বড়রা বড়ই, সে যদি 1 সেকেন্ডের জন্য হলেও তবুও। আমি তোকে আপু বলতে পারবো না, রাবেয়া বলেই ডাকবো। ডাকিস তাহলে আমার কি, তোর কথা শোনারও প্রয়োজন মনে করলাম না, যা ভাগ। ভিতরে ভিতরে রাগ অনেক আছে এই মেয়ের, তাই খালামণির বাসায় গেলাম। ও খালামণি, বল, কি হয়েছে আবার? আচ্ছা তোমার মেয়ে কি খায় বলো তো? কেন রে? ছোট থেকে কি কমপ্লেনের ডোজ বেশি দিছো নাকি? খালি বড় হওয়ার চেষ্টা করে। তার উপর নাকি তাকে আবার আগে ভাগে স্কুলে দিয়েছিলে। 3 মাসের বড় আপু এখন 1 ক্লাস বড়। পাগল বলছি কি শোনো, 3 মাসের বড় হলেও শাল কিন্তু আলাদা। আর তাই তোর খালু তাড়াতাড়ি দিয়েছিল স্কুলে। আর তোমার মেয়ে এইভাবে বাঁচেই না। বাদ দে তো ওসব, হাত মুখ ধুয়ে আয়, খেতে দে। এই জন্যে তোমায় এত ভালোবাসি। মনের কথা বুঝে যাও। খুব ক্ষুধা লাগছে, দাঁড়াও আসছি। আচ্ছা আয়, আমি তোর জন্য খাবার রেডি করছি। আমি বুঝতেই পারি না খালু আর খালামণির মতো মানুষের থেকে এরকম একটা মেয়ে কিভাবে জন্ম নিল। একদম আলাদা ধরনের। যাক বাবা, আমার কি, যাই হাত মুখ ধুয়ে আসি। বাসায় বসে ফোন চালাচ্ছিলাম, এমন সময় মহারানীর আগমন। সুজন, আম্মুকে কি বলছিস? ওই কিছু না তো। সত্যি করে বল। না রে, কিছু বলেনি, কি জানি খুঁজতে লাগলো। খালামণি, খালামণি, তোমাদের বাসার ঝাড়ুটা কই? ক্যান্ডি মা? তোমার ছেলে আমার নামে আম্মুকে বিচার দিয়ে আসছে। কি বিচার? আমি নাকি রাগী, আমার নাকি অনেক রাগ, আরো অনেক কিছু। সব তো সত্যি বলছি, আর অনেক কিছু কি, এগুলোই তো বললাম শুধু। আজকে কপালে শনি রবি সব আছে মনে হচ্ছে। সুজন, রাবেয়া ঠিক বলেছে। না মানে আম্মু, হ্যাঁ। রাবেয়া মা, আমারে তুই যতগুলো মারবি ততগুলো আমার পক্ষ থেকে এক্সট্রা মারবি। বাসায় বসে খাওয়ার, মানুষের নামে বিচার দেওয়া বের করছি। আম্মা গো, কি কও তুমি? দাঁড়া শয়তান, তোর শয়তানি বের করছি। আপনাদের কি মনে হয় আম্মুর মার খাওয়ার কোনো ইচ্ছা আছে আমার? তার সাথে ওই ডাইনিটার না নেই, তাই তো তারা আমার দিকে আসার আগেই বাসা থেকে প্রস্থান করে ফেলি। আজকে বাসায় ঢুকতে দিবে কি না কে জানে। আমার অবশ্য এসব চিন্তা নেই। বাসায় ঢুকতে না দিলে খালামণির বাসা আছে না, আর এমনিতেও খালামণির সামনে রাবেয়া কিছুই করতে পারবে না। তাই বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। আমি আর রাবেয়া একই কলেজেই পড়ি, আমার থেকে 1 ক্লাস সিনিয়র। তাই তাই কলেজ ক্যাম্পাসে যাওয়ার আগে বলে দিছে যেন আপু আপু বলি, নয়তো নাকি নাক ফাটায় দিবে নাম ধরে ডাকলে। আমিও কম যাই না, তাই দেখব কি করে। একদিন কলেজের মাঠে বসে আছি, এমন সময় রাবেয়া আর ওর বান্ধবীরা যাচ্ছিল। তো আমি ভাবলাম এই সুযোগ কাজে লাগাই। যেই ভাবনা সেই কাজ। ওই রাবেয়া, শুনতো, আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাবেয়া শোন না। রাগী লোক নিয়ে আমার কাছে আসলো। ওর বান্ধবীগুলো কি জানি বলা বলি করছে। এসেই, কি হয়েছে? না মানে তোর এক্সট্রা কলম থাকলে দে তো, বাসায় রেখে আসছি। এই জন্য ডাকলি? এই জন্যই তো। কলম বের করে ছুঁড়ে মারলো। বুঝতে পারছি
ভালোই রাগিয়ে দিয়েছি। যাক, আমি সফল। কিন্তু বাসায় এসে যা ঘটলো, তারপর বুঝলাম যে আমি নিজের বিপদ নিজেই ডেকে এনেছি। বাসায় আসলাম, মনে মনে আজ খুব খুশি। মনে হচ্ছে রাবেয়া অপদস্থ হয়েছে সবার সামনে। আহা, এত খুশি লাগে কেন? যাই, বাসায় যাই তাড়াতাড়ি। খুব ক্ষুধা লাগছে। এত বড় কাজ করে আসলাম, বাসায় ঢুকতে যাব এমন সময় দেখলাম বাসার দরজা আগে থেকেই খোলা। কিছুই বুঝতে পারছি না। আম্মু তো কখনো এভাবে দরজা বন্ধ করে রাখে না। তাহলে মনে তো হচ্ছে আমার জন্যই এইভাবে দরজাটা খোলা রেখেছে। বেশি না ভেবে ঢুকে পড়লাম। ভিতরে যে আমার জন্য শনি অবস্থান করছে তা কি আমার জানা ছিল? ভিতরে যে দেখি আম্মু আর রাবেয়া ঝাড়ু আর ডান্ডা নিয়ে বসে আছে। ভাবলাম কি জন্য বা। আসেন স্যার, আসেন। ও, ধন্যবাদ। আজকে তোর একদিন কি আমাদের 2 দিন। আজকে তোমারও না, আমারও না, সবার একদিন। কিন্তু এগুলো কথা হচ্ছেই কেন? তুই আজ কলেজে কি করছিস? কলেজে গেছি, ক্লাস করছি, বন্ধুদের সাথে আড্ডা দিলাম, আর এই তো বাসায় আসলাম। শয়তান, রাবেয়ার সাথে কি করছিস? ছি, আমার নামে এত বড় অপবাদ! আমি ভালো ছেলে, আমি কিছু করিনি। আরে কুত্তা, আমি বলছি কলেজে খারাপ ব্যবহার কেন করছিস? কই করলাম? শুধু কলম চেয়েছি, ব্যাস। আর তো কিছু না। খালামণি ওই মিথ্যা বলছে। সুজন আমার নাম ধরে ডাকছে আর আমার বান্ধবীগুলোর সামনে অপদস্থ করছে। নাম ধরে ডাকলে আবার কেউ অপদস্থ হয় নাকি? ওই তোরে না বলছি আমাকে নাম ধরে ডাকবি না? আমি তো আপু বলছি, তুই শুনিসনি মনে হয়। দেখো খালামণি, ওই আমার সাথে তুই তুই করে কথা বলছে। আজকে তোকে মারবো শয়তান। মাগো, এত জোরে কেন মারো? আস্তে মারো। ওই মেরে মেরে তোকে তক্তা বানিয়ে ফেলবো। আমার আদরের মেয়েটারে সারাদিন শুধু জ্বালাতন করিস তুই। তোর খবর খারাপ করে দিব। আরো জোরে মারো খালামণি, আরো জোরে। ওই পেতনি, চুপ থাক। কি? আমি পেতনি? দাঁড়া তুই, আজকে আমিও তোরে মারবো। অবশেষে প্রায় আধা ঘন্টার অভিযান শেষে আমায় ছাড়া হলো। কি ভুলে যে এই মেয়ের পিছনে লাগতে গেলাম কে জানে। আর ভুলেও এই কাজ করা যাবে না। যাই, শরীরে একটু মলম লাগাই। অবস্থা আমার কাহিল করে দিছে মেরে। তার উপর নাকি রাতের ভাত বন্ধ। আজকে মনে হয় পানি খেয়ে থাকতে হবে। পরের দিন কলেজে গেলাম। ক্লাস করে ক্যাম্পাস থেকে বের হচ্ছিলাম, এমন সময় রাবে আসছিল। কিরে, কেমন দিলাম? জি আপু, খুব ভালো। বাহ, একদিনেই এত চেঞ্জ। মায়ের উপর বড় কোনো ওষুধ নেই আপু। আমায় একটু সাইড দেন, আমি বাসায় যাব। বাবা, যা। পাশ কেটে চলে এলাম। না, এই মেয়ের সাথে আর কোনো ঝামেলায় জড়ানো যাবে না। হেব্বি কিল দিছে মাম্মি। তাই রাবেয়া যেখানে আমি সেখানে নাই। সেই দিন রাবেয়ার ছোট ভাই রাকিবুলের সাথে দেখা। কি ব্যাপার ভাইয়া, শরীর ঠিক তো? কেন, আমার শরীরের আবার কি হবে? না, যা শুনলাম, ভাবছিলাম মেডিকেলে থাকবেন 2-3 দিন। কি শুনলি? আপু নাকি তোমায় সেই রকম পিটানি পিটাইছে, সাথে নাকি খালামণিও। তোকে এগুলো কথা কে বলল? কেন, আপু বলেছে। ভালো করছে। আর কে কে জানে? আমাদের বাসায় সবাই। আর আপু তো সবাইকে বলে বেড়াচ্ছে। কিন্তু কেন? কই যাচ্ছিলি? প্রাইভেটে। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করছিস কেন? যা। আচ্ছা, যাচ্ছি। রাগ হও কেন? যা বলছি তাই কর। আচ্ছা। নিয়ন চলে গেল আর আমায় ফেলে গেল ভাবনায়। এই মেয়ে পুরো বাংলাদেশে কি প্রচার করে বেড়াবে নাকি যে সে আমায় মারছে? উফ, আমার সম্মানের 12টা বাজিয়ে ছাড়বে। কলেজে গেলাম। তারপরের দিন সবাই আমার দিকে তাকিয়ে আছে। কিছুই বুঝতেছি না, সার্কাস হচ্ছে নাকি। গেলাম বন্ধুদের কাছে, তারা আমায় দেখে হাসা শুরু করলো। ওই বেটা হাসিব, এত হাসিস কেন? বন্ধু, যা শুনলাম কথা কি সত্য? কি শুনলি? তোকে নাকি রাবেয়া আপু ওড়াধরা মারছে। কি? কে বললো তোদের? রাবেয়া আপু, মোট কথা কলেজের প্রায় সবাই জানে। এবার বুঝলাম সবাই কেন আমার দিকে ওভাবে চেয়েছিল। রাগ উঠলো খুব। ক্লাস না করে বাসায় চলে আসলাম। আম্মু ডাকলো কিন্তু শুনলাম না। সব কিছু আম্মুর জন্য। আম্মু আমার রুমে আসলো। কি হয়েছে তোর? কিছু না। আমায় বলবি না? সব করেও বলছো কি হয়েছে? কি করলাম আমি? না, কিছুই করনি। যাও তো। আচ্ছা। তারপর চলে গেল। কি করব বুঝতে পারছি না। কি যে ভুল করলাম, ভাবতে লাগলাম আমার ভুলগুলো। আর ভাবছি অন্য জায়গায় চলে যাব। এরকম পরিস্থিতিতে আর কলেজ যাব না। তাই ঠিক করলাম কাতলা গাড়ি আমার চাতুর কাছে চলে যাব একদম। ওখানেই পড়াশোনা করব। আজকে ভাবলাম আর কালকে চলে যাব। ব্যাকপ্যাক গোছাতে লাগলাম। চলে গেলাম কাতলা গাড়ি। বাংলাদেশের সুন্দর জায়গাগুলো এখানে অবস্থিত। তাই পুরোপুরি তৈরি হয়ে এলাম। বাসায় আসার সময়, তুই এভাবে হঠাৎ চলে যাবি? হ্যাঁ, চাচু তো অনেক দিন থেকে বলছিল
আর এখানেও ভালো লাগছে না। কলেজে ভর্তি হওয়ারও বেশি দিন হয়নি, মাইগ্রেশনের মাধ্যমে কাতলা গাড়িও ভর্তি হতে পারবো। তারপরেও না বলে হঠাৎ ডিসিশন নিলি যে? অনেক কিছুই হয়েছে, হয়তো তুমি জানো না। কি হয়েছে? থাক, বাদ দাও। আচ্ছা, তুই কি তোর চাচুকে বলেছিস এ ব্যাপারে? বলেছি। আচ্ছা, দেখ, কর যেটা তোর ভালো মনে হয়। যাচ্ছি তাহলে। আচ্ছা। বাবা, তুই কি আমার ওপর রাগ করেছিস? না, শুধু দোয়া করো। গেলাম। আচ্ছা বাবা, যা, ভালোভাবে। গেলাম, চলে আসলাম। কাতলা গাড়ি যাচ্ছিলাম, এমন সময় রাবিয়ার ফোন। না, ধরবো না আমি। যার জন্য এত কিছু, তার সাথে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার, তাই ধরলাম না। অনেকগুলো ফোন দিছে, আমি ধরিনি। তবে শেষে একটা মেসেজ দিল, যা ছিল জানি তুই ফোন ধরবি না, তবে এতটুকু জানাচ্ছিল এত পরিমাণ অভিমান না ভেঙে কেন চলে গেলি। হয়তো একটু বাড়াবাড়ি করে ফেলছি, তবে ভুল বুঝিস না, মাফ করে দিস। আমি কিছু লিখলাম না, চলে এলাম কাতলা গাড়ি। চাচ্চুর সাথে থাকতে শুরু করলাম। প্রথম প্রথম খারাপ লাগতো, তবে আস্তে আস্তে সব ঠিক হতে লাগলো। বন্ধু হতে লাগলো সবাই, ভালোই কাটতেছিল দিনগুলো। তবে মাঝে মাঝে রাবিয়ার কথা মনে পড়তো, কেন যে জানি না। একদিন আম্মু ফোন দিল, আম্মুর থেকে দূরে এসেই আম্মুর উপর রাগ কমে গেছে তো। হ্যালো সুজন, হ্যাঁ আম্মু। কেমন আছিস? ভালো, তুমি? ভালো। আমাদের কথা মনে পড়ে না এখন? কেন পড়বে না? আমাদের সাথে কতদিন থেকে দেখা করতে আসিস না যে? এখানে কলেজে ছুটি এখনো হয়নি, হলে চেষ্টা করব যাওয়ার। চেষ্টা না, এবার এসে দেখে চলে যা। অনেক দিন থেকে তোকে দেখি না, আয় না বাবা। আচ্ছা, ছুটি হলে যাবনি। আচ্ছা বাবা, ঠিক আছে, ভালো থাক। আচ্ছা। কিছুদিন পর ছুটি হলো, প্রায় 2 সপ্তাহের জন্য। তাই ভাবলাম বাসা থেকে ঘুরে আসি, তাই বাসা যাওয়ার জন্য রেডি হলাম। কতদিনের সফরে যাচ্ছিস? এই তো প্রায় 2 সপ্তাহের জন্য। আমি কি তোকে রেখে আসবো? না, আমি যেতে পারবো। আচ্ছা, সাবধানে যাস। আচ্ছা চাচ্চু। 6 মাস পর বাসায় আসলাম, সবাই অনেক খুশি। যেহেতু আমি আসবো তাই অনেক কিছুর আয়োজন করা হয়েছে। তবে একটা জিনিস মাথায় ঢুকছে না আমার। আমি বাসায় আসার পর থেকেই রাবেয়ার আপু আমার সামনে আসছে, মনে হচ্ছে আমায় কিছু বলতে চাচ্ছে। আমি ততটা গুরুত্ব না দিয়ে নিজের মতো আছি। বাসায় বিরক্ত লাগছিল, তাই ছাদে চলে আসলাম। বসে আছি, এমন সময় রাবেয়া এলো। কেমন আছিস? ভালো আপু, তুমি? ভালো, সেরকমই আছিস? যেমন চেয়েছিলে তোমরা। এখনো আমার উপর রেগে আছিস, তাই না? না, আমি কারোর উপর কোনো রাগ করে নেই, বেশ আছি। কখনো আমার কথা মনে পড়ে না, তাই না? কথা মনে পড়ার জন্য কোনো কথাই বাকি নেই। ও আচ্ছা, তার মানে এখনো মাফ করে দিতে পারিসনি, তাই না? কিছু মনেই নেই আমার, মাফের কোনো কথা উঠছেই না এখানে। হয়তো তুই যাওয়ার পর সব পরিবর্তন হয়ে গেছে, যা তুই এখন মানতে পারছিস না। তবে আস্তে আস্তে সবটা জানতে পারবি, আর আমার পরিবর্তনটুকুও। মানে? কিছু না, থাক, আমি গেলাম। আচ্ছা। রাবেয়ার জন্য আমার মনে কিছুই ছিল না, তবে দূরে যাওয়ার পর বুঝতে পারছি যে হ্যাঁ, কিছু আছে। কিন্তু আমার মন বলে একটা করতে, আর মস্তিষ্ক আরেকটা, তাই বুঝে উঠতে পারছি না। তার উপর আগের রাগ তো আছেই। বাসায় এসে কিছু ঘটনা যেমন অদ্ভুত লাগতে লাগলো, সেরকমই আরও অদ্ভুত লাগতে লাগলো রাবেয়ার কেয়ারিং আমার উপর। আমি যতই দূরে থাকতে যাচ্ছি, ততই কাছে আসতে লাগলো। তবে কি রাবেয়া আমাকে ভালোবাসে? কিন্তু যে মেয়ে আমাকে একটু দেখতেই পায় না, সে কি সত্যিই আমায় ভালোবাসবে? না, এসব আমার মনের ভুল। অনেক প্রশ্ন আমার মধ্যে ঘুরছে। এসব প্রশ্নের উত্তর না পেলে মনে হচ্ছে না শান্তি আসবে মনে। কি যে করি। বাবা, এখানে কি করিস? না আব্বু, এমনি আসলাম। তুমি কেন আসলা? তোকে ডাকতে। তোর আম্মু ডাকছে। ও আচ্ছা, চলো তাহলে। হ্যাঁ চল, তবে একটা কথা শুনে যা। বলো। যেহেতু তুই আমাদের একমাত্র সন্তান, তোকে সব থেকে বেশি ভালোবাসি। এসব কিছুই তোর জন্য। জানি তো। এমন কিছু করবি না জীবনে যার কারণে আমরা, বিশেষ করে তোর আম্মু আর আমি, কারণ আমরা তোর থেকে অনেক কিছু, অনেক বেশি আশা করি, বুঝলি? তাই সেই রকম কিছু করবি না, ঠিক আছে? হ্যাঁ আব্বু। চল তাহলে, তোর আম্মু খাবার নিয়ে আমাদের জন্য বসে আছে। হ্যাঁ চলো। ছাদ থেকে চলে আসলাম মাথা গরম করে। হঠাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না। আমার কাতলা গাড়ি যাওয়ার সিদ্ধান্তে হয়তো আব্বু আম্মু খুব কষ্ট পাইছে, তাই আব্বু এগুলো বলল। খারাপ তো বলেনি, বাসার একমাত্র সন্তান আমি যদি তাদের থেকে দূরে থাকি কষ্ট তো পাবেই।
ডাইনিং টেবিল এসে দেখি আমাদের সাথে আরেকজন এসেছে। হ্যাঁ। তুই কাতলা গাড়ি চলে যাওয়ার পর রাবেয়া আমাদের সাথে থাকতে শুরু করে। ও আচ্ছা। কারণ আমরা দুজন খুব একা হয়ে পড়েছিলাম তো তাই। কিছু বললাম না আমি। কিছু কি সত্যি থাকতে পারে বলার? না, আমার বলার মতো কিছু খুঁজে পেলাম না। ডিনার সেরে আব্বু আম্মুর সাথে গল্প করে রুমে এসে শুয়ে পড়লাম। খুব ক্লান্ত লাগছিল, ঘুমায় পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি উঠলাম। আসলে কাতলা গাড়ি এই সকালবেলা তাড়াতাড়ি উঠতে হতো, তাই অভ্যাস হয়ে গেছে। আম্মু আমায় এত সকালে উঠতে দেখে মনে হয় অবাক। আম্মু আর মিম রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল। মনে হয় আমায় দেখে। সুজন, ঘুম হয়নি রাতে? কেন, হয়েছে তো? এত তাড়াতাড়ি উঠলি যে? তোকে তো প্রতিদিন সকালে ডাক দিতে হতো, না হলে উঠতি না। আজ ডাক দেওয়ার আগেই উঠলি যে? না, আসলে আম্মু কাতলা গাড়ি সকালবেলা উঠতে হতো, প্রাইভেট থাকতো, এই জন্য অভ্যাস হয়ে গেছে। বড় খালামণি, তোমার ছেলে এই কয়দিনে অনেক চেঞ্জ হয়ে গেছে দেখছি। অনেকটা চেঞ্জ হয়ে গেছি আপু। রাবে আর কিছু বললো না। আচ্ছা, তুই ফ্রেশ হয়ে নে, আমি তোর নাস্তা রেডি করছি। না থাক আম্মু, এত তাড়াতাড়ি খাবো না, আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। আচ্ছা যা। খালামণি, আমিও যাই সুজনের সাথে। তুই যাবি? তুমি যাবা? হুম। আচ্ছা যা। কিন্তু। কি কিন্তু? নিবি না সাথে? আচ্ছা আসো আপু। চল। আমি আর রাবেয়া একসাথে হাঁটছি, কোনো কথা হচ্ছে না। নীরবতা ভেঙে আপুই বলল, তারপর বল তোর জিএফ এর খবর। জিএফ? হ্যাঁ। আমার জিএফ নেই। নে নে, মিথ্যা বলতে হবে না আমায়। আজব তো, যদি নাই থাকে তাহলে কি মিথ্যা বানাবো? সত্যি নেই? না, নেই। ও আচ্ছা, তাহলে ভালো। আবার নীরবতা চলছি আমরা কই জানি না। রাস্তার পাশে দিয়ে হাঁটছিলাম সকালবেলা, তত বেশি লোকজনও নেই আশেপাশে। সুজন, আমি তোকে একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলে ফেলো। আচ্ছা, তুই খুব ঘৃণা করিস আমায়, তাই না? কতবার বলবো আমি ঘৃণা করি না তোমায়? এখন কি প্রমাণ দেখাতে হবে? দেখো। সব থেকে বড় প্রমাণ তো এটাই যে আমি তোমাকে ঘৃণা করলে এতক্ষণ তোমার সাথে হাঁটতাম না, আর তোমার সাথে কথাও বলতাম না। আর কোনো প্রমাণ লাগবে? না, লাগবে না, বুঝে গেছি। বোঝা ভালো। আমার কথাটা এখনো তোকে বলা হয়নি কিন্তু। বলো তাহলে আমার সামনে দাঁড়িয়ে। সুজন, আমি তোকে ভালোবেসে ফেলেছি, বিশ্বাস কর। যেদিন তুই চলে গেলি সেদিন হতেই বুঝতে পারলাম যে তুই কতটা গুরুত্বপূর্ণ ছিলি আমার জীবনে। তোর কথাগুলো, তোর তুই করে বলা, তোর নাম ধরে ডাকা, সব কিছু। আর খুব করে বুঝতে পারলাম যে আমার জন্যই হয়তো তুই চলে গেলি। আমি কিছু করতে পারিনি, কিছুই করার ছিল না আমার। জানি আমি, সব দোষ আমার ছিল। বিশ্বাস কর, তুই চলে যাওয়ার পর তোর শূন্যতাটা গভীরভাবে আঁকড়ে ধরেছিল আমায়। সারাদিন শুধু তোর কথা মনে পড়ে, আর এই কারণেই হয়তো আজকে তোকে ভালোবেসে ফেলেছি। তুই আমায় ফিরিয়ে দিবি আমি জানি, কিন্তু খুব ইচ্ছে করছিল বলে দেওয়ার, কারণ আমি সত্যিই খুব দোষী। আর এই দোষের ভারটা অনেক বড়। আমি একটা ছেলেকে তার পরিবারের থেকে, আর একটা বাবা মাকে তার ছেলের থেকে দূরে করে দিয়েছি, সব আমার জন্যই। এই 6 মাস আমি দেখেছি তারা কেমন ছিল, কিভাবে কষ্টগুলোকে চাপা দিয়ে সবার সাথে হাসি মুখে কথা বলতো। আমি সব দেখেছি। তাই আমি চাই তুই আমায় গ্রহণ না করতে পারিস, ঠিক আছে, এটা মেনে নেওয়া যাবে, তবে আমায় মাফ করে দে প্লিজ। মাফ করে দিতে পারি, এক শর্তে। কি শর্ত? আমি তোর সব শর্ত মানতে রাজি। আমি যতদিন বাসায় আসছি না, আব্বু আম্মুকে সামলানোর দায়িত্ব তোমার। কেননা তোমার কারণেই তাদের থেকে দূরে যেতে হয়েছে আমায়। আমার বাবা মা হয়তো তোমায় খুব ভালোবাসে, তাই তাদের খেয়াল এখন তোমাকেই রাখতে হবে। ব্যাস, এতটুকুই। আমি পারবো তোর শর্ত রাখতে। পারলেই ভালো। আর আমার কথাটা? আমার কথা রাখতে পারলে আমিও চেষ্টা করব। ও আচ্ছা। বাসায় চলে আসলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রুমে আসলাম। ভাবছিলাম রাবেয়া কি আমার কথা রাখতে পারবে? পারলে তো হলোই, কিন্তু পারবে মনে হচ্ছে। কেননা আমি ছিলাম না যখন, তখন তো সেই আমার আব্বু আম্মুর খেয়াল রাখছে। অবশ্য আমার এর থেকে বেশি কিছুই চাওয়ার নেই। ভাবছিলাম এমন সময় আমার রুমে রাবেয়া এলো। আচ্ছা, আমি কি তোর পছন্দ নই? এই কথাটা হচ্ছে কেন? আমার কথার উত্তর দে। প্রয়োজন মনে করছি না। বাহ, খুব ভালো। মানে? হ্যাঁ, এটাই। মানে?
বুঝে নেওয়ার থাকলে বুঝে নাও। এই কঠিন কঠিন কথা কোথায় শিখলি বলতো? সব কিছুই শিখে নিতে হয়। শুধু অনুভূতিগুলোই শিখলি না। সময় আসলে সেটাও শিখে নিব না হয়। তাই তাই। হাসতে হাসতে বের হয়ে গেল। ক্রাশ খেলাম নাকি জানি না, তবে অনেক ভালো লাগা কাজ করছিল। যে কয়েকদিন বাসায় ছিলাম সবসময় রাবিয়া ছিল পাশে। খুনসুটি নানা বিষয় নিয়ে গল্প হতো আমাদের মাঝে। আব্বু আম্মু খালামণি খালু সবাই আমাদের এত ভালো সম্পর্ক দেখে তো অবাক, তবে মনে মনে খুশি অবশ্য। আমার ছুটি শেষ হয়ে আসছিল। রাবেয়াকে বলতে ইচ্ছে করছিল কিন্তু বলতে পারছি না। ভাবছি এর পরের বার এসে বলে দিব। কালকে চলে যাব, তাই রাবেয়াকে নিয়ে বের হলাম। লেকের পাড়ে বসে আছি দুজনে, কেউ কিছু বলছে না। নীরবতা ভেঙে, কিছু বলছো না যে আপু? ওই, তুই আমাকে আপু বলবি না আর। আপু বললেও দোষ, না বললেও দোষ। আবার? আচ্ছা, বলবো না আর। গুড। হ্যাঁ জি। কালকে চলে যাবি তাই না? হুম। আর মনে পড়বে না তাই না? ও, বলতে পারছি না। কবে আসবি আবার? সেটাও জানি না। না জানাই ভালো। তাই? হ্যাঁ তাই। হাসবি না, দাঁত ফালাই দেবো কিন্তু। আচ্ছা আপু, আর হাসবো না। আবারও? আমি তোর আপু নই। কি তাহলে? অন্য কিছু। তাই বুঝি। হুম। আরও কিছুক্ষণ চুপ, কেউ কিছু বলছি না। চলো। কোথায়? বাসা। আচ্ছা চলো। চলে আসলাম বাসায়। পরের দিন চলে যাব কাতলাগাড়ি, তাই সবার মন খারাপ। আমারও ভালো লাগছে না, আব্বু আম্মুর জন্য আর একজনের জন্য। কিন্তু ভুল সিদ্ধান্ত নেওয়ার জন্য যেতেই হবে। আবার কাতলাগাড়ি, কিছুই করার নাই। আজ চলে যাব। রেডি হচ্ছি। সকাল থেকে রাবিয়াকে দেখছি না, মন খারাপ মনে হয়। বের হলাম বাসা থেকে। আব্বু রেল স্টেশন রেখে আসবে, ট্রেনে যাব বাসায়। ভালোভাবে যাবি, নিজের খেয়াল রাখবি। আচ্ছা আম্মু। আমাদেরকে প্রতিদিন ফোন দিবি, আচ্ছা। আর সময় পেলে চলে আসবি। আচ্ছা। ভালো থাকিস। তোমরাও। হুম। আব্বু রেখে আসলো। যাওয়ার সময় দূর থেকে রাবেয়াকে দেখছিলাম, চেয়েছিল, মনে হচ্ছিল কাঁদছিল। আজব মেয়ে, আমি কি একবারই চলে যাচ্ছি? পরের বার ছুটি পেলে এসে বলে দিব। কাতলাগাড়ির সময়গুলো কাটতে চাচ্ছিল না, তবে আমার সাথে রাবেয়ার প্রতিদিন কথা হতো, ভালোই চলছিল। না বলেও। এরই মধ্যে একটি ঘটনা ঘটে গেল, যেটি আমার জীবনকে আবার বদলে দিল। একদিন রাতে ঘুমাচ্ছিলাম, এমন সময় আব্বুর ফোন। এত রাতে তো আব্বু সাধারণত ফোন দেয় না, তাহলে আজ কেন? কোনো বিপদ হলো না তো? ভাবতে ভাবতেই ফোন ধরলাম। হ্যালো আব্বু। হ্যাঁ সুজন, হুম। বাবা তুই তাড়াতাড়ি বাসায় চলে আয়। বাসায় যাব? কিন্তু কেন? তুই তোর চাচুকে নিয়ে কাল সকালবেলায় বাসায় চলে আয়। কিন্তু কেন, কি হয়েছে? তুই আগে আয়, তারপর বলবো। হ্যালো হ্যালো বলেই কেটে দিল। কি হয়েছে? কোনো অঘটন? আমার মাথা কাজ করছে না। রাবেয়াকে ফোন দিলাম, রিং হচ্ছে কিন্তু ধরছে না। চাচ্চুকে ডেকে বললাম, কিন্তু চাচ্চু কিছু বলছে না। কি হয়েছে? খুব চিন্তা হচ্ছে। তাই সকাল সকাল বাসে করে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। এখনও খুব চিন্তা হচ্ছে, ভাবতে বা কল্পনা করতেও পারছি না। সারা রাত মিম আর আব্বুকে ফোন দিলাম কিন্তু ধরছে না। কী যে হয়েছে, কেউ কিছু বলছে না। বাসায় পৌঁছে যা শুনলাম তার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। ভোরে রওনা দেওয়ার ফলে আমাদের বাসা পৌঁছাতে দুপুর লেগে যায়। বাসায় এসে দেখি নিস্তব্ধতা বিরাজ করছে। মনে হচ্ছে কিছু একটা অঘটন ঘটেছে এখানে, কিন্তু আমি কিছু আন্দাজ করতে পারছি না। বাসার ভিতরে ঢুকলাম, সবাই চুপ হয়ে বসে আছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু আম্মু কি হয়েছে? আম্মু কোনো কথা বলছে না, শুধু নীরব দৃষ্টিতে একবার তাকিয়ে তার আবার চোখ ফিরিয়ে নিল। আব্বুর কাছে গেলাম। আব্বু, ও আব্বু, কি হয়েছে বলো না? আব্বু কিছু বলছে না। আরে আজব তো, কি হচ্ছে এসব? আজব ব্যাপার, তোমরা কেউ কিছু বলছো না কেন? কি হয়েছে বলো না আমায়। এতক্ষণে লক্ষ্য করলাম খালু আর খালামণিও আমাদের বাসায়। আমাদের কিছু আত্মীয় স্বজন এসেছে। খালামণি কান্না করছে। খালামণির কাছে গেলাম। খালামণি, ও খালামণি, বলো না কি হয়েছে। বলার সাথে সাথেই জোরে কেঁদে দিল। এখন আমার মাথায় কিছু ঢুকছে না। আচ্ছা, সবাই তো এখানে আছে, কিন্তু আমার রাবিয়ার কিছু হয়ে যায়নি তো? আমি আর এই নীরবতা সহ্য করতে পারছি না। আমার রাবিয়ার ওই কিছু হয়েছে।
তোমরা কি বলবে রাবেয়ার কি হয়েছে? সবাই আমার দিকে তাকিয়ে রয়েছে, ভাবছে কিভাবে জানলো। আব্বু কড়া নজরে চাচ্চুর দিকে তাকালো। চাচ্চু ইশারায় বুঝিয়ে দিল যে তিনি সত্যি কিছু বলেনি। এখনো কি চুপ থাকবে তোমরা? বাবা তুই শান্ত হ আগে, তারপর বলছি। শান্ত হো মানে? কিসের শান্ত? রাবেয়ার কিছু হয়ে গেছে আর আমি শান্ত থাকবো? কিভাবে বলছো আব্বু? আচ্ছা বস আগে। বসলাম। এখন বলো তো কি হয়েছে? সবার দিকে এক এক করে তাকাচ্ছে, কেউ নিষেধ করছে বলতে আর কেউ কিছুই বলছে না। আব্বু প্লিজ বলো কি হয়েছে রাবেয়ার? আসলে বাবা রাবেয়ার কি? রাবেয়া আর নেই। কি? তোমরা কি পাগল হয়ে গেছো? কি বলছো এগুলা? মাথা ঠিক আছে তোমাদের? কি সব ফালতু কথা বলছো? এসব সত্যি বাবা। আমি বিশ্বাস করি না। আমার রাবেয়ার কিছু হতে পারে না, কিছু না। হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাই, মাথা কাজ করা বন্ধ হয়ে যায়। যখন জ্ঞান ফিরে তখন দেখি চারিদিকে অন্ধকার, পাশে আব্বু আম্মু বসা। আম্মু আমি কোথায়? বাবা তুই হাসপাতালে? হাসপাতালে কেন আমি? তুই অজ্ঞান হয়ে পড়েছিলি। ও আচ্ছা। জানো আম্মু, আমি একটা খারাপ স্বপ্ন দেখলাম। রাবেয়া নাকি চলে গেছে। বলো তো, রাবেয়া কি আমায় ছেড়ে কোথাও যেতে পারে? খুবই বাজে স্বপ্ন। হ্যাঁ বাবা, এগুলো স্বপ্ন, তুই বিশ্রাম কর। আমার খুব ঘুম পাচ্ছে আম্মু, খুব। ঘুমা তাহলে। আচ্ছা। হাসপাতাল থেকে বাসায় আসলাম 8ম দিনে। আমার প্রথম যেদিন জ্ঞান ফিরে সেদিন 5ম দিন ছিল। যা মানে এই 5 দিন টানা অজ্ঞানে ছিলাম। এখন স্বাভাবিক হয়ে আসছি, তবে একটা মেয়ের কথা খুব মনে পড়ে, খুবই। আমার রাবেয়াকে। কত বড় হতভাগা আমি, যে জানাতেও পারলাম না মেয়েটাকে আমি কতটা ভালোবাসেছিলাম তাকে। সব ছেড়ে চলে গেল রাবেয়া। প্রতিদিনের মতো সেদিনও গিয়েছিল কলেজে। তার বাবা তার জন্মদিনে তাকে একটা স্কুটি গিফট করেছিল, ওটা করে যাওয়া আসা করত। কিছুদিন আগে তার জন্মদিন ছিল, এই মাসেই। আমি লাল চুড়ি কিনে পাঠিয়ে দিয়েছিলাম অনেকগুলো। তো সেদিন বাড়ি ফেরার পথে রাস্তায় স্কুটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা, পড়ে যায়। তখন পর্যন্ত কিছু হয়নি। এমন সময় বেপরোয়া গতির একটি ট্রাক এসে, আর বলতে পারছি না। ডাক্তার বলেছিল বাঁচানো সম্ভব না। তবুও অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু কিছুই কাজে লাগেনি। সেদিন রাতে সে না ফেরার দেশে চলে যায় আর রেখে যায় তার প্রিয় ডায়েরিটা আমার জন্য। খুব পচা মেয়ে, আমায় একলা করে চলে গেল না ফেরার দেশে। এখন আমি কাকে নিয়ে বাঁচব? তাই ডায়েরিটা খুললাম, সব জায়গাতেই আমার নাম। তবে এক জায়গায় গিয়ে থমকে গেলাম, কিছু লেখা তুলে ধরলাম। প্রিয় সুজন, ওই পাগল, তুই কি আমায় কখনো বুঝবি না? আমি তোকে কতটা ভালোবাসি জানিস তুই? আমিও জানি তুই আমায় ভালোবাসিস। তোর শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আমায় বলবি না, আমি জানি। বুদ্ধু, আমায় আগে বলে দিতি, তারপর দেখতি আরও মন দিয়ে তোর শর্ত পালন করতাম। বোকা কোথাকার। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তুই জানিস তোর যাওয়া চুড়িগুলো আমার লাইফে বেস্ট গিফট। এত সুন্দর চুড়ি আমি তো ভেবেই রেখেছি, যেদিন তুই বাসায় আসবি সেদিনই তোর দেওয়া চুড়িগুলো পরে তোর সামনে যাব। জানিস এখন কেন জানি একলা একলা মনে হয় রে। তোকে হারানোর ভয় কাজ করে, মনে হচ্ছে আস্তে আস্তে আমি তোর থেকে দূরে সরে যাচ্ছি। কেন যে এই অদ্ভুত খেয়ালগুলো ভেসে উঠছে জানি না। আমি তো তোকে ছেড়ে যাব না, তাই না রে? কারণ আমি তো তোকে এত এত এতগুলো ভালোবাসি, খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। তোকে ছেড়ে কোথাও যেতে চাই না। আমায় কখনো ভুল বুঝিস না রে। ইতি, তোকে সব থেকে বেশি ভালোবাসে যে রাবেয়া। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনি। সত্যি আমার রাবেয়া আমায় রেখে অনেক দূরে চলে গেছে, অনেক অনেক দূরে। আমার রাগী আপু আমায় আর কখনো রাগ দেখাবে না, আমার নামে আর কখনো নালিশ করবে না আম্মুর কাছে, আমায় আর বকা দিবে না নাম ধরে ডাকলে, আমায় আর কখনো ভালোবাসবে না। সে নেই, সে আর নেই, সে সত্যি আর নেই। দাঁড়িয়ে আছি রাবেয়ার কবরের সামনে, তাকে শেষ দেখা হয়নি আমার। আম্মু বলেছিল শেষবার দেখতে চেয়েছিল তোকে, তাই তোর আব্বু তোকে তাড়াতাড়ি আসতে বলেছিল, কিন্তু আমি শেষ কথাও রাখতে পারিনি। হাতে ডায়েরি, চোখে পানি, আর সাথে আমার দেওয়া সেই চুড়িগুলো। এই রাবেয়া, এই কথা বলো না। কেন এভাবে আমায় ছেড়ে চলে গেলে? আমার কথা শোনার প্রয়োজনে মনে করলা না একবার? আমায় নাকি তুমি ভালোবাসো, তাহলে এভাবে ছেড়ে চলে গেলে কেন? ওই কথা বলছো না কেন? একা একা শুয়ে আছো, আমার কথার গুরুত্বই দিচ্ছ না তুমি। কেন এভাবে আমায় ছেড়ে চলে গেলে?
আমায় ছাড়া থাকতে কি তোমার একটু কষ্ট হচ্ছে না রাবেয়া? এই দেখো, আমি তোমার জন্য তোমার দেওয়া লাল চুড়িগুলো নিয়ে এসেছি। তুমি না আমার সামনে পড়তে চেয়েছো? এই ওঠো না, আমার কাছে ফিরে আসো না। আমি যে তোমায় খুব ভালোবাসি, খুব। যেটা বলার ছিল হয়তো আর কোনোদিনই বলা হবে না। তবে আমি তোমায় এভাবে হারাবো তা আমার কল্পনাতেও ছিল না, হয়তো বলতে পারিনি। তবে তোমায় আমি অনেক ভালোবাসি, আর আজীবন ভালোবেসে যাব। ভালো থেকো ওই না ফেরার দেশে, স্মৃতি নিয়ে বেঁচে থাকবো তোমার সারা জীবন। ভালো থেকো ভালোবাসা। চোখের পানি তো তাই আনমনে গড়িয়ে পড়ে। কাছের মানুষগুলো দূরে চলে যাওয়ার সময় যে আটকানো যায় না। বাসায় আসলাম অনেকক্ষণ পরে। সবাই অনেক চিন্তিত ছিল, কেউ জানে না কই গেছিলাম। কই গেছিলি বাবা? কোথাও না। আমাদেরকে বললি না? আমরা তোর জন্য চিন্তা করছিলাম। একটু বাইরে গেছিলাম। তোর চোখ মুখ ওরকম হয়েছে কেন? কিছু না আম্মু, এমনি। আমি ঘরে যাব, আমার খারাপ লাগছে। আচ্ছা যা। শোনার আগেই চলে এলাম ঘরে। আব্বু আম্মু কথা বলা বলি করছে। ছেলেটা এমন হয়ে গেল কেন? কেন, তুমি মনে হয় জানো না? রাবেয়াকে অনেক ভালোবাসতো মনে হয়। আমরাও কি কম ভালোবাসতাম? আমাদের মেয়ের মতো ভালোবাসতাম। আজ যদি বেঁচে থাকতো তাহলে দুজনকে এক করে দিতাম। আমিও। আমার ছেলেটার কষ্ট আর আমার সহ্য হচ্ছে না। আমিও সেটাই ভাবছি। এখানে থাকলে আরো বেশি কষ্ট পাবে। আর কাতলা গাড়ি যাবে না নাকি, তাই দূরে কোথাও পাঠাই দেই। ভালো বুদ্ধি, এটাই করো। তাহলে তো সুজনের সাথে কথা বলে দেখতে হয়। বলো কথা। আচ্ছা, বলবো এখন। রাতে খাওয়ার টেবিলে বসে খাচ্ছিলাম, যদিও বা আমার খিদে নেই, তবুও আম্মু জোর করে টেবিলে নিয়ে এলো। খাচ্ছিলাম, এমন সময় আব্বু। সুজন, তোর সাথে কিছু কথা ছিল আমার। হ্যাঁ বলো। এখন কেমন আছিস বাবা? ভালো। তোর মুখ দেখেই বোঝা যায় তুই কেমন ভালো আছিস। আমি অন্য বিষয় নিয়ে তোর সাথে কথা বলতে চাইছিলাম। বলো। আমি আর তোর আম্মু ভাবছিলাম যে তোকে বাইরে পাঠাই দিব। তুই তোর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আয়। এখনই? এখনই। আচ্ছা, আমি ভেবে দেখি। একবার ভেবে দেখ, বাইরে গেলে ভালো লাগবে, আর তার সাথে তোর গ্র্যাজুয়েশনও কমপ্লিট করতে পারবি। ভেবে দেখব। হ্যাঁ দেখ। রাতে শুয়ে আছি, রাবেয়ার কথা খুব মনে পড়ছে। আচ্ছা, এসবের পিছনে আমার দোষ নেই তো? জানি না আমার দোষ আছে কিনা আমার। তবে তাকে না বলা আর হঠাৎ হারিয়ে ফেলার ব্যথা সবসময় আমায় কাঁদাচ্ছে। আমি পারছি না আর সহ্য করতে, তাই সিদ্ধান্ত নিয়ে নিলাম আব্বু যা বলছে তাই করব। পরের দিন সকালবেলা নাস্তা করার সময় আব্বুকে বললাম, আব্বু আমি ভেবে দেখেছি। কি সিদ্ধান্ত নিলি? আমি বাইরে যাব। খুব ভালো, আমি সবকিছুর ব্যবস্থা করছি। আচ্ছা। ভালো সিদ্ধান্ত নিছি বাবা। বাইরে চলে এলাম। ভালো লাগছিল না কিছুই। নদীর পাড়ে হাঁটছিলাম, মনে পড়ে গেল আগেরবার কাতলাগাড়ি যাওয়ার আগে রাবেয়া আর আমি এখানে একসাথে এসেছিলাম। আর আজ সব অতীত। কিছুদিনের মধ্যে আমার পাসপোর্ট ও ভিসা হয়ে যায়, স্কলারশিপ হয়ে যায় ইউএসএ একটি ভালো কলেজে। তাই সেখানেই চলে যাব। দেখতে দেখতে সেদিনটি এলো যেদিন চলে যাব। এয়ারপোর্টে আব্বু আম্মুর কাছে বিদায় নিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করে ফ্লাইটে উঠলাম। সব কিছু ফেলে নতুনের উদ্দেশ্যে পাড়ি জমালাম। ইউএসএ আমার মামাতো ভাই শাহিদুল থাকে, তার বাসাতেই ওঠার কথা। শুনেছি আবিদ যেখানে থাকে সেখানকার সবাই নাকি বাঙালি। ভালোই হলো, প্লেন ল্যান্ড করলো। এয়ারপোর্টে থেকে বের হয়ে দেখি শাহিদুল দাঁড়িয়ে। ওয়েলকাম মাই ডিয়ার বাদার। আসতে অসুবিধা হয়নি তো তোর? না ভাই, কেমন আছিস? আই এম গুড। তুই? ভালো। চল তাহলে যাওয়া যাক। তোর? হ্যাঁ, শাহিদুল আমার বড় হলেও আমরা খুবই ফ্রেন্ডলি একে অপরের কাছে। সে আমাকে তুই করে বলে, আর আমিও। আর শাহিদুল এখানে চাকরি করে শুনেছি, বড় কোম্পানিতে। তার নিজস্ব গাড়ি আছে, সেটাই করে তার বাসায় গেলাম। অনেক বড় বাসা। শাহিদুলের বিয়ে হয়নি, তবে খুব শীঘ্রই করবে। পাত্রী ঠিক আছে। এখন বাংলাদেশে যাওয়ার পালা। আমাকে আমার রুম দেখিয়ে দিল। তারপর খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিলাম। বিকেলবেলা দুই ভাই মিলে ঘুরতে বের হলাম। এখানে অনেক বড় একটা লেক আছে, সেখানে বসে আছি। এমন সময় তোর খালাতো বোন রাবিয়া মারা গেছে না? ভাই, এগুলো কথা উঠাস না প্লিজ। না, আমি আসলে উঠাতে চাচ্ছিলাম না, কেননা আমি সব জানি, কিন্তু একটা কারণে উঠালাম। কি কারণ?
পিছনে দেখ। কি? ঘুরে তাকালাম। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। আমার থেকে কয়েকশো হাত দূরে রাবেয়া দাঁড়িয়ে। আমি কল্পনাই করতে পারছি না এটা কি সত্য। তারপর কি হলো আমার ঠিক মনে নেই। আমি অজ্ঞান হয়ে পড়ি। রাবেয়া আমার সামনে। আমার বিশ্বাস হচ্ছে না। এটা কিভাবে সম্ভব? না না, আমি মনে হয় স্বপ্ন দেখছি। এটা সত্য হতে পারে না। তবে কি আমি ভুল দেখছি? আমার থেকে কয়েকশো হাত দূরে দাঁড়ায় আছে। শাহিদুলকে বললাম, এটা কিভাবে সম্ভব? আমি ও তাই ভাবছি। ভাই, আমি নিজেই ওর কবর দেখেছি। তাহলে কিভাবে আমাদের সামনে রাবিয়া? জানি না আমি। আরে এত কিছু জানাজানির কি আছে? চল যে রাবিয়াকেই জিজ্ঞাসা করলেই হলো। চল। রাবেয়ার কাছে গেলাম। কথা বলছিল। আমার আসার এখানে একদিন হচ্ছে। এত তাড়াতাড়ি কিভাবে এলো? আর এখানে তো তার পরিচিত কেউ নেই। তাহলে এরা কারা? সত্যি কি এই মেয়ে রাবেয়া? কিন্তু আমার ভুল হবার কথা নয়। এতদিন একসাথে বড় হলাম, আমার চোখ ভুল হতে পারে না। কে তাহলে এই মেয়ে? আমার রাবেয়া কি? রাবেয়ার কাছে গেলাম। রাবেয়া আমার দিকে ঘুরে তাকালো। কাকে বলছেন? রাবেয়া, আমায় চিনতে পারছিস না? কে রাবেয়া? আর আপনি বা কে? রাবেয়া, আমি সুজন। আপনার কোথাও ভুল হচ্ছে। আমি রাবেয়া নই, আমি সুস্মিতা। কি? জি, আপনাদের কোথাও ভুল হচ্ছে। ও দুঃখিত, আসলে আমাদের একটু ভুল হয়ে গেছে মনে হয়। সরি। ইটস ওকে। সুজন এদিকে আয়। আমায় টেনে দূরে নিয়ে গেল শাহিদুল ভাই। আমি কিছুই আন্দাজ করতে পারছি না কি হচ্ছে এসব। রাবেয়া আমায় চিনতে পারছে না। সে নিজেকে কেন সুস্মিতা বলছে? ভাই, কি বলছে রাবেয়া এসব? শান্ত হ ভাই, আগে শান্ত হ, তারপর সব বিশ্লেষণ করা যাবে। আমি শান্তই আছি ভাই, কিন্তু এসব আমার কেন কিছু মাথায় ঢুকছে না। আচ্ছা এই নে, তুই পানি খা আর একটু শান্ত হয়ে বস। আমি একটু আসছি। কই যাও? একটু খবর নিয়ে আসি এই সুস্মিতা এর ব্যাপারে। ও আচ্ছা, শাহিদুল ভাই গেল খবর নিতে। আমার মনে শুধু একটাই কথা বারবার মনে হচ্ছে, আমি রাবেয়াকে চিনি। এই মেয়ে রাবেয়া, কিন্তু কেন তাহলে আমায় চিনতে পারছে না? এত কাছ থেকে দেখে আর কথা বলে, এটা তো শিওর হয়েছে যে এই রাবেয়া। কিন্তু রাবেয়াই যদি হয় তাহলে মিথ্যা কেন বলছে আমায় সে? তবে কি সত্যি এই মেয়ে সুস্মিতা, রাবেয়া নয়? শাহিদুল ভাই না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। প্রায় আধা ঘন্টা পর ভাইয়া এলো। এসেই সরাসরি, বাসায় চল। কি হয়েছে ভাই? এরকম কেন দেখাচ্ছে তোকে? কিছু কি জানতে পারলি? আচ্ছা। আগে বাসায় যাই, তারপর এই ব্যাপারে কথা বলবো। এর আগে একটা কথাও শুনতে চাচ্ছি না এই ব্যাপারে। ও, আপনাদের হয়তো বলাই হয়নি। এমনিতে ভাই খুব ভালো, কিন্তু যদি তার রাগ হয় তাহলে আমাদের ভাই বোনের কাছে অত্যন্ত ভয়ানক হয়ে ওঠে। তাই আর রাস্তায় কিছু বললাম না। বাসায় আসার পর, ভাইয়া কি হয়েছে? অনেক কিছুই জানতে পারলাম। কি জানতে পারলি? মেয়েটা সত্য বলছে। কি সত্য বলছে? যে মেয়েটা সুস্মিতা রাবিয়া নয়। এটা কিভাবে সম্ভব? অসম্ভবের কি আছে? তোর সামনেই তো দেখলি। আর যা বলতে চাচ্ছি তা তো শুনতে হয়তো বিশ্বাস করতে বাধ্য হবি। কি বলবি? সুস্মিতা ছোট থেকেই এখানে থাকে। কি কি বলছিস? হ্যাঁ, যা সত্য তাই বলছি। সুস্মিতার বাসা এখানেই? তার আঙ্কেল আন্টির সাথে এখানেই থাকে। সব থেকে বড় কথা, আমাদের এই শহরেই থাকে। কি বলছো? ছোট থেকে যদি এখানে থাকে তাহলে এত ভালো বাংলোতে পাওয়ার কথা না? আর আঙ্কেল আন্টি দুজনেই বাঙালি, তো স্বাভাবিকভাবেই বাংলা তার মাতৃভাষা। আর সে তো এখানে ছোটবেলায় আসছে, তাহলে ভাষা নিশ্চয়ই শিখে এসেছিল। আচ্ছা, আঙ্কেল আন্টির সাথে থাকে মানে? আর বাবা মা নেই, ছোটবেলায় নাকি মারা গেছে, তাই ছোট থেকে আঙ্কেল আন্টির সাথে থাকে। বুঝলাম, কিন্তু কিভাবে এক চেহারার দুইজন মানুষ হতে পারে? হতে পারে, জানিস না এক চেহারার সাথে লোক পৃথিবীতে থাকতে পারে? জানতাম, কিন্তু বিশ্বাস করতাম না। এখন তো বিশ্বাস করতেই হবে। জানি না আমি। ভাই, আমি রুমে গেলাম। আচ্ছা যা। আমার রুমে চলে এলাম। আমার কিছু ভালো লাগছে না। ক্ষণিক মুহূর্তের জন্য মনে হচ্ছিল মনে হয় রাবেয়াকে ফিরে পেলাম, কিন্তু না, এই সব কিছু মিথ্যে। সব কিছু ভাবতে ভাবতে ঘুমাই পড়ি। সকালবেলা উঠে একটু ভালো লাগছিল, কিন্তু রাবেয়ার কথা মনে পড়ল। খারাপ লাগাটা বেড়ে গেল। আজকে আবার কলেজে জয়েন করার প্রথম দিনেই আবার ওরিয়েন্টেশন ক্লাস। তাই রেডি হয়ে শাহিদুল ভাইকে বলে বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। কলেজে গেলাম। ক্লাস শুরু হলো। কাউকে চিনি না, তাই কারো দিকে তাকাচ্ছিলামও না।
হঠাৎ চোখ যায় পিছনের দিকে। সেই চেনা প্রিয় মুখটা আবার ভেসে উঠল। রাবেয়ার মতো দেখতে সেই মেয়েটি। তাহলে কি সেও আমার সাথে পড়ে একসাথে? ভাবতে ভাবতে ক্লাস শেষ, বের হয়ে আসছিলাম, এমন সময় এক্সকিউজ মি। ঘুরে দেখে আমায় ডাকছে। কে ডাকছে বলার প্রয়োজন পড়বে না মনে হয়। জি, আমায় বলছেন? আপনি ছাড়া এখানে কি কেউ বাংলা বুঝবে? না। আপনি এখানেই পড়বেন? জি। ভালোই হলো, একজন বাঙালি বন্ধু পাওয়া গেল। এই দেশে খুব কম বাঙালি পড়তে আসে, আর আপনার সাথে তো আগেই দেখা হয়েছিল। জি। আপনি কি বিরক্ত হচ্ছেন? না। তাহলে কি আপনার নামটা জানতে পারি? হাই, মোহাম্মদ সুজন হোসেন। আমি সুস্মিতা। জি জানি। বাহ, তাই নাকি? তাহলে তুমি করে কথা বলাই যায়, তাই না? হ্যাঁ যাই। চলো তাহলে, ক্লাস তো শেষ, হাঁটতে হাঁটতে কথা বলি। আচ্ছা। তুমি খুব কম কথা বলো, তাই না? না। তাহলে কথা বলছো না যে? তোমাকে দেখে আমার কথা বলার সব শব্দ ভুলে গিয়েছি। কেন? কালকে যে বললাম তোমাকে রাবেয়া রাবেয়া, আসলে কে জানো? কে? আমার খালাতো বোন। আর আমার সব কিছু ছিল, আমি ভালোবাসতাম কিন্তু বলা হয়ে ওঠেনি। কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। ও, আম সরি। না, ইটস ওকে। তুমি আর রাবেয়া এর মধ্যে পার্থক্য কি জানো? কি? তুমি ইউএসএ আর সে বাংলাদেশি। আমিও বাংলাদেশি, তাই এতদিন বিদেশে থেকেও হয়তো নিজের মাতৃভাষাকে ভুলে যায়নি। বুঝতে পারছি। জি। সে কি আমার হুবহু কার্বন কপি ছিল? পুরো। ও। তারপর সুস্মিতা এর সাথে কথা বলে এসে বাসায় যাই। সেখানে গিয়ে বাংলাদেশে আব্বু আম্মুকে ফোন দেই। কথোপকথনের মাঝেই একটা আশ্চর্যজনক তথ্য পাই, যা আমার পৃথিবীটাকে আবার ঘুরিয়ে দেয়। কলেজ থেকে বাসায় আসলাম, এসেই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম। রাতের বেলা আব্বু আম্মু ফোন দেয়। কেমন আছিস বাবা? আলহামদুলিল্লাহ ভালো আম্মু, তুমি? ভালো। কেমন কাটছে ওখানে? ভালো, তবে একটা ঘটনা ঘটে গেছে এখানে। কি ঘটনা? কিছু কি হয়েছে তোর? না না, তেমন কিছুর কথা না, অন্যরকম কিছু যা তোমরা কল্পনাও করতে পারবে না। কি তাহলে? রাবেয়াকে দেখেছি। কি বলছিস? মাথা ঠিক আছে তোর? আচ্ছা মা, ভিডিও কলে কথা বলি। আচ্ছা, তোর বাবাকে বলে দিচ্ছি। দাও। আর হ্যাঁ খালামণি আর খালুকেও একটু ডেকে নিয়ে আসো প্লিজ, সবার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আচ্ছা দাঁড়া। কেটে দিলাম ফোন। এখন এদের সবাইকে সত্যটা বলতে হবে আর বোঝাতে হবে। ও হ্যাঁ, আজকে কলেজ থেকে আসার সময় সুস্মিতা ওর একটা ছবি তুলে রাখি প্রমাণের খাতিরে। কিছুক্ষণ পর মা ইমো অ্যাপসে ভিডিও কল দিল, রিসিভ করলাম। হাই। বল, কি জানো বলছিলি তোর আম্মুকে? আসলে আমি রাবিয়াকে দেখছি। কি বলছিস এসব বাবা? আমি সত্যি বলছি খালামণি। কি করে ইউএসএ যাবে? আমার মেয়ে তো। শান্ত হও, এই দেখো। সবাই বিস্ময়ের দৃষ্টিতে ছবির দিকে দেখছিল। এটা কিভাবে সম্ভব? রাবেয়া বেঁচে আছে? কিন্তু আমি তো নিজ হাতে আমার মেয়েকে কবর দিয়েছিলাম। এ সুস্মিতা। সুস্মিতা? হ্যাঁ, ওর নাম সুস্মিতা। কিন্তু এ তো পুরোপুরি রাবিয়ার মতো দেখতে। এই জন্যই তোমাদের একসাথে কথা বলতে ডাকছি। কি কথা? আচ্ছা খালামণি, রাবেয়ার কি যমজ কোনো বোন আছে? না, রাবেয়ার কোনো জমজ বোন নেই। না বাবা, রাবেয়া মা আমার একমাত্র মেয়ে। কি মনে করো না যদি হারাই যাই ছোটবেলায় বা জন্মের পর? না রে বাবা, এরকম কিছুই না। সব থেকে বড় কথা কি জানো তোমরা? কি? সুস্মিতা বাবা মা নেই, সে তার আঙ্কেল আন্টির সাথে থাকে। আর একটা জিনিস সুস্মিতা আমায় বলেছে, সিক্রেট হিসেবে রাখতে বলছিল, কিন্তু তোমাদের জানা জরুরি। কি? সুস্মিতা এখানে নতুন, কিন্তু তার আঙ্কেল আন্টি বলছে সে ছোট থেকেই এখানে আছে। কিন্তু সুস্মিতা বলছে আমার মনে নেই কিছু, শুধু সব কিছু নতুন লাগছে। মানে তাহলে তুই কি ভাবছিস? আমি কি ভাবছি তোমরা ভালোভাবে বুঝতেছো। তার মানে সুস্মিতাই রাবেয়া? কিন্তু কি করে? তোমরা বলেছিলে রাবেয়া চেহারা শনাক্ত করা যাচ্ছিল না, তাই না? শুধু ওর স্কুটি দেখে ওকে তোমরা শনাক্ত করছো, তাই না? খোঁজ নাও কলেজে গিয়ে সেদিন আসলে কি ঘটছিল। কেউ না কেউ তো কিছু দেখে থাকবে, আমার বিশ্বাস। এই আমার রাবেয়া। কি হতে পারে বলতো? তোমরা একটা জিনিস কি লক্ষ্য করছো? রাবেয়ার শুধু চেহারা চিনতে পারছিলে না, তাই না? কিন্তু কাপড় তো যেটা পরে গিয়েছিল সেটাই ছিল পরনে। আমি যতদূর ভাবতে পারি, হয়তো যদি এমন হয় যে রাবেয়া খুব কাছের কোনো বান্ধবী, যে রাবেয়া এর স্কুটি নিয়ে গেছিল।
বাবা, এমনটা কি হতে পারে? আমি তো জানি না খালামণি, এখন সব বিষয় নিয়ে জানতে হবে। খালা, সব বুঝলাম, কিন্তু এরকম কিছু হলে রাবেয়া তোকে চিনতে পারলো না কেন? সেটাই খোঁচা দিচ্ছে খুব করে বাবা। কি হতে পারে? হ্যাঁ, সেটাই তো কথা। আচ্ছা, আমি দেখছি, তোমরাও একটু খবর নাও। আচ্ছা। বাই। হ্যাঁ ভাই। আব্বু যে কথা বলল, এটা নিয়ে বেশি চিন্তা আমার। কি হতে পারে এই কাহিনীর রহস্য? শাহিদুল ভাইয়ের সাথে কথাগুলো শেয়ার করলাম। বলল, যা করবি ভেবে চিন্তা করবি। পরের দিন কলেজে গেলাম। রাবেয়া মানে সুস্মিতার সাথে দেখা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। তারপর সবকিছু ঠিকঠাক? সব। ও আচ্ছা, চলো ক্লাসে যাই। চলো। ক্লাস করে অনেকক্ষণ একসাথে আড্ডা দিলাম। তারপর সুস্মিতার আর আমি একসাথে বাসায় আসি। দিন দিন সুস্মিতার খুব কাছাকাছি যেতে লাগলাম। আমরা অনেক ভালো বন্ধু হয়ে গেছিলাম। একে অপরকে খুব সময় দিতে লাগলাম। কলেজে একসাথে আসতে লাগলাম, একসাথে সব কিছু করতাম। কলেজ শেষ করে বাসায় আসতাম একসাথে। একদিন সুস্মিতার বাসায় গেলাম, দাওয়াত দিল। একে তো বাঙালি, তার উপর সুস্মিতার বন্ধু, তাই খাতির একটু বেশি করতে লাগলো। খাওয়া দাওয়ার পর একসাথে গল্প করতে লাগলাম। আচ্ছা আন্টি, আপনাদের বাসা ঝিনাইদহ না? আপনারা মনে হয় অনেক দিন থেকে এখানে থাকেন। অনেক দিন থেকে। ও, আপনাদের বাচ্চা নেই? না বাবা, সুমিতাই আমাদের সব। ও আচ্ছা। তোমার বাসা কই, বাংলাদেশে? গ্রাম সাধুহাটি, পোস্ট বিপ্রকদিয়া, থানা শৈলকুপা। ও আচ্ছা। তাহলে আমি আজকে উঠি আন্টি। ওখানেই যাবা? জি। আচ্ছা বাবা, আবার আসিও। আচ্ছা। সুস্মিতার কাছে থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসি। একটা জিনিস তো পরিষ্কার, কিছু কাহিনী এখানেও আছে। কেননা আমায় কথাগুলো বলার সময় আন্টি মাঝে মাঝে আটকে যাচ্ছিল, কিন্তু তার আপন হলে কি বলার মধ্যে এমন হতো? ভাবতে না ভাবতেই আব্বুর ফোন। হ্যালো আব্বু। হ্যাঁ। বলো, কি বলবা? একটা কথা জানার ছিল। কি কথা? তুই যে বলছিলি সব ঠিক। কি সত্যি? এমনভাবে বলছিস তুই জানতি না? আমি তো জানতাম না, আন্দাজ করছিলাম শুধু। আমরা তো ভাবছিলাম তুই সব জানিস। না। আচ্ছা, আর কি জানতে পারলা? তারপর আব্বু যা বললো তা শুনে এটা প্রমাণ হলো যে হ্যাঁ, রাবেয়া বেঁচে আছে। এখন এটা জানতে হবে সুস্মিতা কি রাবেয়া। সেদিন আসলে যা ঘটেছিল, আব্বুর কথার মাধ্যমে যা বুঝতে পারলাম তা হলো রাবেয়া প্রতিদিনের মতো সেদিনও কলেজে যায়। ক্লাস শেষ করে বাসায় ফিরতে ধরছিল, এমন সময় তার খুব কাছের বান্ধবী তানিমার সাথে তার দেখা হয়। তানিমা তাকে তার বাসায় ছাড়তে বলে। রাবেয়া রাজি হয়ে যায়। এমন সময় রাবেয়া স্কুটি চালাতে চায়, যেহেতু খুব কাছের বান্ধবী তাই না করতে পারিনি। অদ্ভুত রে ভাবে সেদিন দুজনেই একই ড্রেস পরে কলেজ গিয়েছিল। তানিমা যে নতুন গাড়ি চালানো শুরু করছে তা রাবেয়া জানতো না। 3 রাস্তার মোড়ে এসে মোড় ঘোরার সময় একটি ট্রাক এসে তাদেরকে চাপা যায়। তানিমা সেখানেই মারা যায় আর রাবেয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তানিমা বাবা মা ছিল না, সে তার দাদু বাসায় থাকতো। এখানে কিছু প্রশ্ন রয়ে যায়। যদি এমনই হতো তাহলে কেউ রাবেয়ার পরিবারকে বলল না কেন? রাবেয়াকে তো হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাহলে সে সুস্থ হয়ে বাসায় ফিরল না কেন? তানিমা পরিবার আর তার খোঁজ নিল না কেন? কেননা তানিমাকে তো রাবেয়ার পরিবার দাফন করে। আসলে যখন তারা আসতেছিল তখন কলেজ ছুটি হয়ে যাওয়ায় কেউ ততটা খেয়াল করেনি, কিন্তু রাবেয়ার বাবা যখন খোঁজ নিতে যায় তখন তাকে একজন দোকানদার এসব বলে। পরই একই ঘটনা 3 রাস্তার মোড়ে যেও জানতে পারে, যেখানে আগে যাওয়া হয়নি, তাই আগে জানতে পারিনি এই ব্যাপারে কিছু। রাবেয়া হাসপাতালে যায় ঠিকই, কিন্তু সে গুরুতর আহত হয়েছিল। বিশেষ করে মাথায় হ্যাম্পার হয় বেশি, সে স্মৃতিশক্তি হারাই ফেলে, তাই আর বাসায় ফেরা হয়নি। আর তানিমা আঙ্কেল আন্টি বিদেশে থাকে, কারণ বশত তারা সে সময় দেশে থাকে। তারা জানতে পারে যে তাদের ভাতিজিকে পাওয়া যাচ্ছে না। পরে হাসপাতালে যেয়ে রাবেয়াকে পায়। যেহেতু রাবেয়া কিছুই মনে ছিল না, তাই তারা রাবেয়াকে নিয়ে নিজেদের বাসায় চলে যায়। আমি সব বুঝতে পারছি আস্তে আস্তে। এখন শুধু দরকার রাবেয়ার স্মৃতিশক্তি ফিরে নিয়ে আসার, আর তা আমাকে করতেই হবে। তারপর পুরো বিষয়টুকু আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। একদিন রাবেয়াকে আমাদের বাসায় নিমন্ত্রণ দিলাম। শহীদুল ভাইকেও সব বলা হয়েছে। আমায় ফুল সাপোর্ট দিতে চেয়েছে। দুপুরবেলা সুস্মিতা এলো। হাই। আসো আসো, ভিতরে আসো। চলো। আসো। বাহ, এত বড় বাড়িতে তোমরা দুজন শুধু থাকো? জি। ও, চলো বাসাটা ঘুরে দেখাই তোমাকে। হ্যাঁ চলো। এখানে আমি থাকি। ভালোই, তবে এত অগোছালো কেন? ব্যাচেলার মানুষ, তার উপর ছেলে, রুম তো অগোছালো থাকবেই।
তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা, আমি গুছিয়ে দিচ্ছি। আরে লাগবে না, তুমি আমাদের অতিথি। তুমি বাসায় নতুন এলে আর এসব তোমার দ্বারা করিয়ে নিব না, কেমন দেখায়? কি কেমন দেখায়? সরে যাও তো। আরে আরে কি করছো? একটাও কথা বলবা না। আচ্ছা, মিনিটের মধ্যে রুম পরিষ্কার করে দিল। এখন অনেক সুন্দর লাগছে। কেমন করে দিলাম? বলার বাইরে। তাই? অনেক সুন্দর। গোছাতে পারো তো? কার কাছে শিখেছো? কার কাছে যে মনে নেই, মনে হয় আন্টির কাছে। ও চলো লাঞ্চ করা যাক। হ্যাঁ চলো। লাঞ্চ করতে বসলাম। খাচ্ছি আর ভাবছি খালামণিও সবসময় গোছগাছ করে রাখতো সব কিছু। রাবেয়া এই সব কিছু খালামণির কাছ থেকে শিখেছে। আর এখন আর একটা কথা, রাবেয়ার সাথে আজকে খালামণি, খালু আর আব্বু আম্মুর কথা বলাই দিব। সবাইকে তো কিছু বলতে নিষেধ করছি, এখন আমার কথা শুনলে হয়। খাওয়া দাওয়া শেষ করে আব্বুকে ফোন দিলাম ইমো অ্যাপে। আব্বু রিসিভ করলো। আসসালামু আলাইকুম আব্বু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? ভালো, তুমি? আমিও। আব্বু আম্মু খালামণি খালু কই? এই তো আমার পাশে আছে। আব্বু তোমাদেরকে একজনের সাথে পরিচয় করে দিতে চাই। এ হলো সুস্মিতা, আমার কলেজ ফ্রেন্ড। আসসালামু আলাইকুম। সবাই চেয়ে আছে তার দিকে। সুস্মিতা ইতস্তত বোধ করছিল মনে হয়। আমি ইশারাতে সবাইকে সাবধান করে দিলাম। সুস্মিতা, এই হলো আমার আব্বু, ইনি হলো আমার আম্মু, ইনি আমার খালামণি আর ইনি খালু। ও, আমি সুস্মিতা। কেমন আছো মা? ভালো আন্টি, আপনি? জি আমিও ভালো। এমন সময় খালামণি কাঁদতে শুরু করে। আমি তো কি করব না করব ভাবছিলাম, এমন সময় কল কেটে যায়। আচ্ছা, উনি এভাবে কাঁদছিলেন কেন? আসলে তোমাকে তো বলছিলাম তাই না, যে তোমার মতো দেখতে আমার একজন খালাতো বোন ছিল, তার মা উনি। তোমাকে দেখে হয়তো নিজেকে ধরে রাখতে পারেনি, নিজের মেয়ের কথা মনে পড়েছে মনে হয়। ও আচ্ছা, সো স্যাড। আচ্ছা তাহলে আজ আমি আসি। আমি নামাই দিয়ে আসি। আচ্ছা চলো। দুজনে একসাথে হাঁটছিলাম। কাছে যেহেতু রাবেয়া ওরফে সুস্মিতার বাসা, তাই হেঁটেই যাচ্ছিলাম। মনে হচ্ছিল মনের না বলা কথাগুলো তাকে বলে দেই, যা বলতে চেয়েও বলতে পারিনি। না, কি হবে পরে দেখা যাবে, আজকে বলেই দিব। সুস্মিতা, একটা কথা বলার ছিল, যদি তুমি কিছু না মনে করতে। হ্যাঁ বলো। আসলে আমি তোমাকে কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। বুদ্ধু, কেন? তুমি বুঝো না? কি বুঝবো? আমিও তোমাকে ভালোবাসি, না হলে তোমার এত কাছে আসি? কই কখনো বলনি তো। মেয়েরা সব মুখে বলে না, বুঝে নিতে হয়। তাই বুঝি। এখন ভালোভাবে প্রপোজ করবে আমায় ফুল দিয়ে। ফুল তো নেই সাথে। কালকে কলেজে নিয়ে আসবে। জি হুকুম মহারানী। হাতটা ধরলাম, হাঁটছি একসাথে, আবার ফিরে পেলাম তাকে। যাকে না বলা কথাগুলো বলে দিলাম, বাকিগুলো অবশ্য কালকে বলবো। তাতে কি হয়েছে তো আমার। সুস্মিতাকে রেখে বাসায় আসলাম। সবাইকে বললাম, সাইদুল ভাইকে ট্রিটও দিলাম। রাতে তার কথা ভাবতে ভাবতে ঘুমাই পড়লাম। সকালবেলা তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ফুল কিনে কলেজে গেলাম। অনেক আগে এসে পড়ছি, মনে মনে ভাবছি। এমন সময় দেখি সামনে সুস্মিতা। তুমি? কি আমি? এত তাড়াতাড়ি? বাহ, ভুলেই গেলে। না, ভুলে যাইনি, তবে এত তাড়াতাড়ি আসবে ভাবিনি। অনেক হয়েছে এগুলো কথা, বাদ দাও। আচ্ছা করো। কি? প্রপোজ। ও আচ্ছা, তোমাকে দেখে ভুলেই গেছিলাম। তাড়াতাড়ি করো। হ্যাঁ করছি। করো। আমার কোনো রাজ্য নেই, তবে আমিও একটি রাজ্যের অধিপতি। তা হলো আমার বাবার গড়া রাজ্যের। আমি তোমাকে সে রাজ্যের রাজকুমারী আর রাজকন্যার আম্মু বানাতে চাই। হবে সে রাজ্যের একমাত্র রানী। কি 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 একমাত্র বললা কেন? তো কি বলবো, দুই মাত্র? বলে দেখিও, পা ভেঙে দিব। আচ্ছা, প্রপোজাল গ্রহণ করবা না? হ্যাঁ, আমি হতে চাই। চলে যাওয়া যাক। হাত ধরে কলেজে গেলাম। যেহেতু এটা বিদেশ, তাই এখানে এসব কিছুতে কেউ মাইন্ড করে না। এখন আমার লক্ষ্য রাবেয়ার স্মৃতি শক্তি ফিরিয়ে আনা, তার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দেওয়া, যার মাধ্যমে সব আবার আগের মতো হয়ে ঠিক হয়ে যাবে। রাবেয়া মানে সুস্মিতার সাথে আমার রিলেশন শুরু হলো। অন্যদের থেকে আমরা একটু আলাদা ছিলাম, তাই সবার সাথে ততটা মিশতাম না। আর এখন তো মেশানোর কোনো প্রয়োজনই নেই। ভালোই চলছিল আমাদের। একসাথে যাওয়া আসা তো আগে থেকেই হতো, এখন সব কিছু একসাথে হয়। আমরা দুজন বেড়াতে যাই, কলেজ যাওয়া আসা একসাথে, বেশিক্ষণ সময় কাটানো সব হতো। তার মাঝে আমি চাচ্ছিলাম কিভাবে রাবেয়া এর স্মৃতিশক্তি ফিরিয়ে আনা যায়। একদিন আমি ডাক্তারের কাছে যাই, এমন সময় সুস্মিতার ফোন। হ্যালো। কই তুমি? এই তো একটা জায়গায় যাচ্ছি। কই যাচ্ছ? না মানে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে? কি হয়েছে তোমার? আরে না, আমার কিছু হয়নি। তাহলে যাচ্ছ কেন? আছে একটু কাজ। অসুস্থ না হলে শুধু শুধু মানুষ ডাক্তারের কাছে যায়? আচ্ছা আমি পরে বলবো নি। না, এখানে বলতে হবে। বলবো তো, পরে বলবো এখন। ঠিক আছে, বলার প্রয়োজন নেই, বাই। হ্যালো হ্যালো। যা, ফোনটা কেটে দিল। এত রাগ এই মেয়েটার। অবশ্য এখন আমি অভ্যস্ত, ছোট থেকে দেখে আসছি না।
যাই পরে, এখন ও রাগ ভাঙাবো, আগে যে কাজটা করতে আসছি সেটা করি। এই শহরের বড় ডাক্তারের কাছে গেলাম, তিনি এই বিষয় নিয়ে গ্র্যাজুয়েট করেছেন। শাহিদুল ভাই তাতে কাছে আসার পরামর্শ দিল, তাই তার কাছে আসা। মে আই কাম ইন? হ্যালো ডক্টর। Hi, how can I help you? I want to discuss a serious matter with you. Yes, please. Actually, my friend cannot memorize her past. She forget all. How can she bring back her memory? It's a difficult problem, but it will be solved. I need to see the patient. Okay, I will bring her tomorrow. Can I go now? Yes, you can. চলে আসলাম ডক্টরের কাছ থেকে। এখন রাবেয়াকে নিয়ে কালকে আসতে হবে, কিছু তো বাহানা করে নিয়ে আসতেই হবে। যাক, ওটা পরের ব্যাপার, আগে সুস্মিতার রাগ ভাঙাতে হবে। সুস্মিতা চকলেট খুব পছন্দ করে, তাই তার জন্য চকলেট নিলাম। এখন দেখা করতে হবে। আমি জানি এখন ম্যাডামকে কই পাওয়া যাবে। গেলাম লেকের পাড়ে। লেকের পাড়ে এক কোণে বেঞ্চিতে সুস্মিতা বসা, মনে হচ্ছে মন খারাপ, তার মানে রেগেও আছে। আজকে কি আছে কপালে কে জানে। একটু কুক কুক। ওই সুস্মিতা কথা বলছে না, মুখটা অন্যদিকে ঘুরাই নিল। আচ্ছা, কথা বলতে হবে না, কারোর জন্য তার পছন্দের চকলেট নিয়ে আসছিলাম। এখন কথাই যদি না বলে আমি খেয়ে ফেলি। চকলেটটা বের করে যেই খেতে যাব অমনি ছো মেরে আমার হাত থেকে কেড়ে নিল। ঘুষ দেওয়া হচ্ছে তাই না? ঘুষ কই দিলাম, নিজের বউকে কিছু দেওয়া বুঝি ঘুষ? ওই তাহলে নিজের বউকে সব বলা যায় না কেন? হ্যাঁ, কি বলিনি? ডাক্তারের কাছে কেন গিয়েছিলে সেটা? আচ্ছা এখন বলছি। না লাগবে না, আমি শুনবো না। ওই এত রাগ করো কেন? আমি রাগ করিনি। তাই মনে হয় এভাবে কথা বলছো, তাই না? হ্যাঁ। আরে আমি তো দেখা করতে গেছিলাম। কেন? ডাক্তার কি তোমার মামা লাগে? না মামা না, তবে তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য। কিন্তু আমার তো কিছু হয়নি, আমি একদম সুস্থ আছি। কালকে তোমাকে নিয়ে যেতে হবে, ডক্টর বলেছে। না আমি যাব না। কেন যাবা না? আরে আজব তো, আমার কিছু হয়নি, তাহলে যাব কেন? আমি বলছি তাই। আচ্ছা আচ্ছা যাব। খুশি? হ্যাঁ। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসি। তাকে তার বাসায় দিয়ে অবশ্য তার আন্টি আঙ্কেলও আমায় ভালোই পছন্দ করে, মাঝে মাঝে যাওয়া হয় তাদের বাসা। পরের দিন সুস্মিতাকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার তাকে কিছু টেস্ট করতে দিল। সে বারবার বলছে যে সে এগুলো করবে না, সে ঠিক আছে, কিন্তু আমার কথা শুনে সব করলো। ডাক্তার আমাকে কাল এসে দেখা করতে বলল, রিপোর্টটা হাতে পেয়ে যাবে, আর কি করতে হবে সেগুলো বলবে নাকি। এখন অপেক্ষা শুধু কালকের। সুস্মিতাকে নিয়ে আসতেছিলাম। আমি কিন্তু এখনো কিছু বুঝলাম না, এগুলো কি হচ্ছে? কি বুঝনি? কেন শুধু শুধু ডাক্তারের কাছে এলাম, কেনই বা তুমি আমায় টেস্টগুলো করতে বাধ্য করলে? আরে এ এমনই। এমনি? ওভাবে তাকাচ্ছ কেন? তা কি করবে? একটা পাপ্পি দাও। শখ কত। আচ্ছা লাগবে না। গাড়ি চালাচ্ছিলাম, এমন সময় গালে বসাই দিল কি পাপ্পি। বাবা এত অ্যাডভান্স? ওই কি অ্যাডভান্স? হ্যাঁ এই যে এগুলো। তুমি তো চাইলে। ই আল্লাহ, কি বলছে এই মেয়ে? নিজে দিল, এখন আমায় ফাঁসাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। কুত্তা, তোরে ছাড়বো না আজ। ওই গাড়ি চালাচ্ছি, পরে মারিও। আচ্ছা গাড়ি থামাও শুধু। তারপর সুস্মিতাকে তার বাসায় নামিয়ে দিয়ে কিছু কিল ঘুষি খেয়ে সাথে অন্য কিছু, আপনারা জেনে কি করবেন, পার্সোনাল ব্যাপার, নিয়ে বাসায় আসলাম। রাতে বাবা মা খালামণি খালু সবার সাথে এই ব্যাপারে কথা বললাম। তারপর সুস্মিতার সাথে কথা বলেই ঘুম। খুব ক্লান্ত, সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে কেটেছে। আজ ছুটির দিন, তবে ডাক্তার আজই যেতে বলেছেন। আমায় রাতে ফোন দিছিলেন, বলেছেন ওনার নাকি অনেক গুরুত্বপূর্ণ কথা আছে, তাই সকাল সকাল যেতে বলেছেন। গেলাম, ডাক্তারের কাছে চলে গেলাম। তিনি অনেক কিছু বলল। তার কথার সারমর্ম এই যে রাবেয়া এর ব্রেনে ইনজুরি ছিল, কিন্তু এখন সে সুস্থ। যদি তার প্রপার ট্রিটমেন্ট করা হতো তাহলে এতদিনে তাকে সুস্থ করে তোলা সম্ভব হতো। এখন একটাই উপায় আছে, রাবেয়াকে তার আগের বাসায় নিয়ে যাওয়া। যেখানে সে সবার সঙ্গে থাকলে, পরিবেশটাকে দেখলে আস্তে আস্তে সব চিনতে পারবে সে। এতটুকুই। এটা নাকি সিম্পলের উপর গর্জিয়াস আইডিয়া, কি জানি। এখন শুধু কিছু একটা ব্যবস্থা করে রাবেয়াকে নিয়ে বাংলাদেশ ফিরতে হবে। তবে সবথেকে বড় বাধা হলো তার আন্টি আঙ্কেল। বসে আছি সুস্মিতাদের বাসায়, সামনে বসে আছে সুস্মিতা ও তার আঙ্কেল আন্টি। কিছুক্ষণ আগে তাদের সামনে একটি প্রস্তাব রেখেছি। ও অনেক আগে মনে হয় চলে এলাম। দাঁড়ান, সব কিছু খুলে বলছি। কি করব, কিভাবে সুস্মিতাকে বাংলাদেশে নিয়ে যাব ভাবছিলাম। আমার জানা মতে এটাই একটা পথ, যার মাধ্যমে হয়তো সুস্মিতাকে সেখানে গিয়ে সব মনে করিয়ে দিয়ে ওর স্মৃতিশক্তি ফিরে আনা যাবে। কিন্তু কিভাবে নিয়ে যাব? এমন সময় আলাদিনের চেরাগের জিনি হয়ে এলো শাহিদুল ভাই। এত টেন্স দেখাচ্ছ তোকে, সুস্মিতার সাথে কিছু হয়েছে নাকি? না, সুস্মিতার সাথে কিছু হয়নি, তবে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? খুলে বললাম সব। ভাই সব শুনে কিছুক্ষণ ভাবলো, কি জানি।
তারপর আমার কাছে একটা আইডিয়া আছে, তবে আমার এখন ইচ্ছে নেই। তোদের যদি সাহায্য হয় এর জন্যই বলছি। কি বলিস? আছে আইডিয়া? তাড়াতাড়ি বল রে ভাই। আমার বিয়ে এর মাধ্যমে। মানে তোর বিয়ের মাধ্যমে? ঠিক বুঝলাম না। আরে শোন, তুই তো জানিস আমার বিয়ে ঠিক হয়ে আছে মিষ্টির সাথে। আপনাদের আগেই এই বিষয়ে বলা হয়েছিল, তবে ভাবির নাম বলা হয়নি। তো পুরোটা শুনবি? আচ্ছা বল। আমাদের এখন বিয়ে হয়ে গেলে সবাইকে বাংলাদেশ যেতে হবে, তোকেও। এখন এ পাশে দেখ, সুস্মিতাদের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, তাই না? তাদেরকে অনুরোধ করলে তারাও হয়তো যাবে, তাই না? তো তুই আগে যাবি না হয় সুস্মিতাকে নিয়ে, ব্যাস হয়ে গেল। রাবিয়াকে মানে সুস্মিতার আঙ্কেল আন্টিও তোকে পছন্দ করে, তাই না? আমার মনে হয় না মানা করবে। কিন্তু এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন হঠাৎ করে, সব কি ঠিক হবে? সেটা আমার উপরে ছেড়ে দে। আচ্ছা ভাই, অনেক ধন্যবাদ। জানের ভাই তুই এক নিমেষেই সব সমস্যা সমাধান করে দিলি। এজন্য আমি তোর থেকে বড় আর তুই আমার ছোট। নে নে। কি? আরে কিছু না ভাইয়া, শুধুমাত্র 1 সপ্তাহ সময় নে, পরিবারকে সব বোঝাই, সবাই মেনে নেয়। আর 1 মাসের মধ্যে মিষ্টি আপু আর ভাইয়ের বিয়ে। অবশ্য তারাও রিলেশন করে বিয়ে করছে, তাই আমার অবস্থাটা ভালোভাবেই বুঝছে। এখন শুধু আঙ্কেল আন্টিকে বোঝাবো কিভাবে সেটাই ভাবছি। আন্টি আর আঙ্কেলকে বললাম, তারা ভাবছে, বাবা এভাবে কি আমরা আমাদের মেয়েকে যেতে দিতে পারি? আঙ্কেল আমাদের তো ভ্যাকেশনস চলছে, একদিক দিয়ে ঘোরাও হবে আর ভাইয়ার বিয়েও খাওয়া হবে। আর আমাদের পরিবারটা কত বড় সে সম্পর্কেও জানতে পারবে সুস্মিতাও। তাই আমরা এটা চাচ্ছিলাম, যদি আপনাদের আপত্তি না থাকে তো। আচ্ছা, হঠাৎ করে তো কিছু বলা যাচ্ছে না। সুস্মিতা, তোমার মতামত কি? যাক, অবশেষে শান্তি। আমারও ইচ্ছা করছে যেতে চাচ্চু, ঘুরতে পারবো অনেক। আচ্ছা ঠিক আছে, তাহলে কবে যাবা তোমরা? তাহলে পরশুদিন যেতে চাচ্ছি আঙ্কেল। আচ্ছা, আমি সব ব্যবস্থা করছি। আচ্ছা আঙ্কেল, আজ তাহলে যাই। আচ্ছা বাবা। খাওয়া দাওয়া করা হয়েছিল আগেই, চলে এলাম। এসেই ভাইয়াকে জোরালোভাবে জড়াই ধরলাম। আরে পাগল, কি করছিস? তুমি না থাকলে হয়তো এসব হতো না। নে হয়েছে, আমি কিন্তু ফ্রি ছাড়ছি না তোকে। কি নেবে বলো শুধু, তারপর দেখো। আমার বিয়ে কিন্তু ধুমধাম করে হওয়া চাই, সব দায়িত্ব তোকে নিতে হবে। হাজার হোক প্রথম বিয়ে, কোনো কম যেন না থাকে। আর সাথে রাবিয়াকেও নিবি। শুধু দেখো কি করি, আমি ফাটিয়ে দিব। তবে প্রথম বিয়ে মানে আরও বিয়ে করবা নাকি? মিষ্টি আপুকে ফোন দিয়ে বলবো? না ভাই প্লিজ, না হলে আমার 12টা বাজাই দিবে। আচ্ছা বলছি না। হুম। তারপর কেটে গেল 2 দিন। আজ সুস্মিতা মানে রাবিয়াকে নিয়ে বাংলাদেশ যাব। আজকে অবশ্য পৌঁছাবো না, 2 দিন লাগবে এখান থেকে বাংলাদেশে ল্যান্ড করতে। দুজনে সবার কাছে বিদায় নিয়ে বের হলাম। বিয়ের কিছুদিন আগে আঙ্কেল আন্টিও আসবে বলল, ভাইয়া 15 দিন আগে, আর আমরা যাচ্ছি 1 মাস আগে। অনেক ফাস্ট আমরা। তবুও আমার মনে হচ্ছে এই সময়টা কি যথার্থ রাবিয়াকে স্মৃতি ফিরিয়ে আনার জন্য? জানি না, যাক আগে যাওয়া হোক, তারপর না হয় ভাবা যাবে। সব কিছু শেষ করে প্লেনে উঠলাম। আমি আর রাবিয়া পাশাপাশি, আমার হাত ধরে আছে আর আমার কাঁধে মাথা দিয়ে আছে। টেক অফের সময় তার নাকি ভয় লাগে, তাই অনেক কথা হয়েছে এর মাঝে। রাবিয়ার সাথে কি করবে, কই থাকবে, কাকে কি বলে ডাকবে, সব। মেয়েটা পাগল, আর এই পাগলামিটা আরও যাতে না বাড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। 2 দিনের লম্বা ভ্রমণ শেষ করে বাংলাদেশে নামলাম, সাথে এক রাশ ক্লান্তি। বিমানবন্দরে অনেকে এসেছে আমাদের নিয়ে যেতে। আব্বু, রাবেয়ার ছোট ভাই, খালু, আম্মু, খালা, মিষ্টি আপু, সবার সাথে পরিচয় করাই দিলাম। আব্বু আম্মুর সাথে সুস্মিতার সাথে কথা বলছে। খালামণি, খালু চুপ। তোমরা চুপ যে? দেখ না, নিজের মেয়ে নিজের বাবা মাকে চিনতে পারছে না। চিন্তা করিও না, সব ঠিক করার জন্যই ওকে এখানে আনা। দেখো সব ঠিক করে দিব। এটা যেন হয় বাবা। এটাই হবে। চলো সবাই তাহলে বাসায় যাওয়া যাক, খুব ক্লান্ত লাগছে। চল। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সেই রকম একটা ঘুম দিলাম। বিকেলবেলা উঠলাম,
উঠে দেখি সুস্মিতা সবার সাথে ভাব করে নিয়েছে, বিশেষ করে তার ভাইয়ের সাথে। রাতে তার থাকার ব্যবস্থা করা হলো রাবেয়া রুমে। এখান থেকেই আমার মিশন শুরু হলো। রাবেয়া ওর রুমে গেল, আমি আমার, সবাই ঘুমাতে গেলাম। সকালবেলা উঠে দেখি সবার আগে রাবেয়া উঠেছে। মুখটা কেমন জানি হয়ে গেছে, বিষণ্ণ লাগছে। কিছু কি হইল নাকি, না রাতে ভয় পাইছে, বুঝতে পারছি না। এত বোঝাবুঝির কি আছে, ওকে যে প্রশ্ন করলেই তো সব সমস্যার সমাধান পাবো। গেলাম তার কাছে। আমি যাওয়ার পর, কি হয়েছে সুস্মিতা, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে যে? না কিছু না, কিছু তো হয়েছে, কি হয়েছে আমাকে খুলে বলো। আসলে আমার রাতে অনেক আজীব আজীব জিনিস লক্ষ্য করতে হয়েছে। কি এমন জিনিস? আমার কেন জানি মনে হচ্ছিল এই রুমটা অনেক চেনা আমার কাছে। এখানে আমি আগেও ছিলাম, সবকিছু আমার মনের মতো। ঘুম ধরছিল না। তুমিই বলো, এখানে আজকে আমি প্রথম থাকলাম, তাই না? হ্যাঁ তাই তো, মনে হচ্ছে আস্তে আস্তে সব প্ল্যান কাজে দিচ্ছে। তাহলে এমন কেন মনে হচ্ছে আমার? এসব কিছু না, প্রথম বাইরে থাকছো তো তাই তোমার এমন মনে হচ্ছে, এটা স্বাভাবিক ব্যাপার। তাই যেন হয়। ওর পাগল মেয়ে, চলো তোমাকে বাইরে বেড়াতে নিয়ে যাই। আমার আবার সকালবেলা একটু হাঁটাহাঁটি করার অভ্যাস আছে তো। আচ্ছা চলো, আমিও হেঁটে আসি, তাহলে যদি একটু ভালো লাগে আর কি। হ্যাঁ চলো। সুস্মিতা আর আমি একসাথে হাঁটছি, কতদিন পর চেনা শহরে হাঁটছি, আর পাশে সেই চিরচেনা মুখ। অনেক ভালো অনুভূতি হচ্ছে মনে। সেখানে চলে এলাম যেখানে রাবে আমায় প্রথম ভালোবাসি বলেছিল। আমার মনে হয় তার এখন সে কথা মনে নাই, কিন্তু আবার সেই ঘটনা মনে করে যদি দেওয়া যায় তাহলেও কি রাবেয়ার মনে পড়বে না? একবার চেষ্টা করা যাক। সুস্মিতা, হ্যাঁ বলো। তোমার কিছু কি মনে আছে? আর কি মনে থাকবে? তুমি এখানে আমায় প্রথম ভালোবাসি বলেছিলে। কি তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তুমি একবার মনে করার চেষ্টা করো। না, আমি পারছি না মনে করতে, কিছু মনে করতে পারছি না। আমার মাথা ঘুরছে, আমি পড়ে যাব, বাসায় যাব, আমার ভালো লাগছে না। ব্যর্থ চেষ্টা, বিফলে গেল। একটা রিক্সা ডাকলাম, তারপর রাবেয়াকে নিয়ে বাসায় আসলাম। সে তার রুমে চলে গেল, মাথা ঘুরছে মনে হয়, তাই বিশ্রাম নিতে গেল। সবাই এতক্ষণে উঠে গেছে। আম্মু দেখলো সব। কি হয়েছে রাবেয়া? মাথা ব্যথা করছিল নাকি, বিশ্রাম নিতে গেল। কই ছিলি তোরা? সব খুলে বললাম আম্মুকে। আম্মু প্রচণ্ড রাগ করলো আমার উপর, কেন এত চাপ সৃষ্টি করছে তার উপর অনেক কথা বলল। আমারও মনে হচ্ছে না, এইভাবে না, অন্য কোনো উপায় বের করতে হবে। বিকেলবেলা রাবেয়াকে নিয়ে মিষ্টি আপুদের বাসায় গেলাম। আমি, রাবেয়া আর সোহান। আগেই বলেছিলাম দুজন দুজনের মধ্যে অনেক ভাব হয়েছে। সোহান যদিও বা জানে যে রাবেয়া তার বোন, কিন্তু রাবেয়া তো জানে না, তাই তাকে বোন করে নিয়েছে। তো সারাক্ষণ একসাথে থাকে দুজন। মিষ্টি আপুদের বাসায় আসলাম, এসেই গল্প করতে লাগলো মিষ্টি আপু আর রাবেয়া। মিষ্টি আপু, তোমাদের তো লাভ ম্যারেজ, তাই না? হ্যাঁ। তো আমাদেরও শোনাও তোমাদের গল্পটা। গল্প আর কি, তুমি তো জানোই আমরা কলেজ ফ্রেন্ড ছিলাম। সেখান থেকে প্রথমে ফ্রেন্ড, তারপর ক্লোজ ফ্রেন্ড, আর ভার্সিটিতে যে রিলেশন শুরু হলো। বাহ, ইন্টারেস্টিং তো। হ্যাঁ ওরকমই এ আর কি, অনেকটা তোমাদের মতো, কিন্তু তোমাদের মতো এত অ্যাডভান্স ছিলাম না। যাক, তবুও সফল। সেটা অবশ্য বলাই যায়। তো তোমাদের বিয়ের আয়োজন কিন্তু আমরা দুজন করছি। হ্যাঁ জানি তো। শুধু দেখো, একদম অন্যরকম আয়োজন করব। দেখবো নে। আচ্ছা আপু, আমরা আসি তাহলে আজ। খাওয়া দাওয়া করে যাবে, তার আগে নয়। আচ্ছা আচ্ছা। আপুর বাসা থেকে আসলাম সন্ধ্যায়, তারপর ছাদে গেলাম দুজনে একান্ত কিছু সময় একসাথে কাটানোর জন্য। আচ্ছা সুস্মিতা, তোমার পছন্দের জিনিস পায়েল, তাই না? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে কখনো বলিনি, তুমি কিভাবে জানলে? পাটা দাও তো। কেন? দিতে বলছি, দাও। আচ্ছা। পাটা বাড়াই দিল। অন্ধকারের মধ্যেই তার জন্য কেনা পায়েলটা তার পায়ে পরিয়ে দিলাম। এটা কখন কিনলে? কেনা ছিল। তাই বুঝি। কালকে একখানে নিয়ে যাব তোমাকে, তৈরি থেকো। বিকেলবেলা। কোথায় নিয়ে যাবে? গেলেই বুঝতে পাবে। আচ্ছা। পরের দিন সুস্মিতাকে সেখানে নিয়ে গেলাম যেখানে রাবেয়া সব থেকে ভালোবাসতো যেতে, যা তার ছিল সব থেকে প্রিয় জায়গা। রাবেয়াকে সকাল সকাল এক জায়গায় নিয়ে এলাম, সেই লেকের পাড়ে, যেখানে প্রায় সময় সে যেত।
জায়গাটা দেখেই রাবেয়া কেমন যেন হয়ে গেল। এই রাবেয়া। হুম। রাবেয়াকে ডাকলাম, তবু উত্তর দিল, কি হইছে? কই কিছু না তো। আচ্ছা সত্যি বলো তো, এত সব কিছু দেখেও কি তোমার কিছুই মনে পড়ছে না? হুম। কি হুম? আমার সব মনে আছে। কি? হ্যাঁ। কি মনে আছে তোমার? তোমার সাথে করা খুনসুটিগুলো, আমার কাছ থেকে দূরে চলে যাওয়া, আমার ভালোবাসি বলা, তোমার সাথে লেকের পাড়ে একসাথে বেড়ানো, সব। সব মনে আছে, কিন্তু একবারও তো আমায় বললে না। সময় আসলে বলবো ভেবেছিলাম। কবে এসব কথা মনে পড়েছে? যেদিন প্রথম আমি আমার রুমে যাই, আমার নিজস্ব যে ডায়েরি ছিল সেটা পড়ি, তারপরেই আমার আস্তে আস্তে সব মনে পড়তে লাগলো। তবু আমায় বলনি। না, ভেবেছিলাম তো যখন সময় হবে তখন নিশ্চয়ই বলে দেব তোমায়। যাক, তাহলে আমি সফল, তাই না? তা জানি না, তবে ধন্যবাদ। জানোই না যখন, তাহলে ধন্যবাদ কেন? আমার পাশে সবসময় থাকার জন্য। এর জন্য ধন্যবাদ। হ্যাঁ। আমার পাশে তুমি থাকবে না আর? তোমার পিছু ছাড়লে তো। তাই নাকি? হ্যাঁ জি। আচ্ছা, তাহলে তো এতদিন ঘটে যাওয়া সব কিছু তোমার মনে আছে, তাই না? হুম। আমায় একটু বলবে যে আসলে কিভাবে কি হয়েছিল, আর তুমি বা কিভাবে ইউএসএ চলে গিয়েছিলে? আমাদের অ্যাক্সিডেন্টের পর কি হয়েছিল সেটা মনে নেই, তবে আমার যখন জ্ঞান ফিরে আমি কাউকে চিনতে পারছিলাম না। আসলে আমার কিছু মনেই ছিল না। তখন হয়তো আমায় তাদের পরিবারে নিয়ে যাওয়া হয় আর একটা পরিচয় দেওয়া হয়, আমি তাদের মেয়ে। তারপর চাচু চাচি আমি ইউএসএ চলে গেল। যদিও বা তারা বলেছিল যে আমি ছোট থেকেই এখানেই থাকি, কিন্তু আসলে আমার কিছু মনে পড়ছিল না, তাই ধরেই নিয়েছিলাম ওখানেই থাকি। তবে চাচু চাচি খুব ভালো, আমার অনেক খেয়াল রেখেছে। এখন তারা যে এমন কেন করলো তা আমি জানি না। তারপরেই তো তোমার সাথে দেখা, বাকিটা তো জানো। তবে তোমায় দেখেই বুঝে ফেলেছিলাম তুমি আমার অনেক চেনা, তাই তো তোমার সাথে বন্ধুত্ব আর তারপর তোমায় ভালোবাসা। বাপরে, অনেক বড় ঘটনা। হ্যাঁ, অনেকটা। তো ম্যাম, এখন যাওয়া যাক। সবাইকে তো বলা উচিত, তাই না? হুম। বাসায় এসেই সোজা খালামণির বাসায় কলিং বেল বাজালাম। খালামণি দরজা খুলল। কি রে সুজন? আরে সুস্মিতাও যে, আসো আসো ভেতরে আসো। সুস্মিতা নয়, রাবেয়া খালামণি। মানে? তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে দিতে এলাম। এখনো অভিনয় করবে আম্মু? মারে। বলেই জড়িয়ে ধরল। দুজনেই কান্না করছে, হয়তো সুখের কান্না। খালু দেখলো, এলো, সব জানলো। খালু শুরু করে দিল, তারপর সবাই ভিতরে ঢুকলাম। রাবেয়া বাসাটাকে যদিও বা আগে দেখেছে, তবে আরও ভালোভাবে দেখতে লাগলো। সবাইকে খবর দেওয়া হলো, বাসায় এলো সবাই। অবশ্য সবাই খালামণির বাসায় এলো। আব্বু আম্মু, সুখী আপু, সোহান, আমাদের নানু নানি সবাই এলো। সবাই খুব খুশি, যাক তাদের মেয়ে ফিরে এলো। একটা আনন্দের আমেজ সবার মনে বিরাজ করছে। দেখতে দেখতে 15টা দিন কেটে গেল, আর 15 দিন বাকি আছে সুখী আপু আর শাহিদুল ভাইয়ের বিয়ের। আমরা সবাই এয়ারপোর্টে বসে আছি। আজ শাহিদুল ভাই আসবে। সবাই বলতে আমি, সুখী আপু আর রাবেয়া। ভাইয়ের ফ্লাইট ল্যান্ড করেছে, যে কোনো সময় বের হবে ভাইয়া। দেখতে দেখতে বের হয়ে এলো। ভাইকে বলা হয়নি যে রাবেয়ার স্মৃতিশক্তি ফিরে এসেছে। এর মাঝে 2টা কারণ রয়েছে। ভাইয়াকে সারপ্রাইজ দিব বলে। ভাইয়া রাতে রাবেয়া এর চাচি চাচুকে সব বলে না দেয়, তার জন্য। ভাই বের হয়ে এলো। সুখী আপু সরাসরি যে জড়িয়ে ধরল। পরে আমাদের উপস্থিতি টের পেয়ে লজ্জায় লাল হয়ে গেল। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভাই কথা বলতে লাগলো আমাদের সাথে। আরে সুস্মিতা যে, কেমন আছো? ভালো আছি ভাইয়া, তবে নামটা একটু চেঞ্জ করতে হয়েছে। কি চেঞ্জ করলা? সুস্মিতা থেকে রাবেয়া। মানে? আসলে ভাই, রাবেয়ার সব মনে পড়ে গেছে। বাহ, রাবিয়া সব মনে পড়ে গেল, আর আমায় বললি না তুই? আরে তোকে সারপ্রাইজ দিব বলেই তো। আরে রাখ তোর সারপ্রাইজ, আমি তোদের জন্য এত তাড়াতাড়ি বিয়ে করছি ইচ্ছার বিরুদ্ধে। কি বললে তুমি? ইচ্ছের বিরুদ্ধে মানে? চলো বাসায় আগে, তারপর তোমার ব্যবস্থা নিচ্ছি। এই তোরা থাম। আচ্ছা চলো বাসায় যাও যাক। হ্যাঁ চল। সবাই মিলে বাসায় আসলাম। সুখী আপু সারাক্ষণ রাগী দৃষ্টিতে ভাইয়াকে দেখছিল, মনে হচ্ছে খেয়ে ফেলবে। ভাইয়া তো ভয়ে জড়সড় হয়ে বসে আছে।
আমাদের খুব হাসি পাচ্ছিল। বাসায় এলাম, ভাই আর সুখী আপু ভাইদের বাসায় নামলো। এখন থেকে আয়োজন শুরু করে দিতে হবে। পরের দিন সবাই মিলে যেয়ে বিয়ের কার্ড ঠিক করলাম। তারপর একে একে শপিং, মেহেদি সব শেষ হয়ে গেল। পরশুদিন ভাই আর সুখী আপুর বিয়ে। খুব সুন্দর করে দুটি বাসা সাজানো হয়েছে। আসলে নিজেদের মধ্যেই তো, তাই সব আয়োজন ঘুরে ফিরে আমাদেরই করতে হয়েছে। সব থেকে মজার ব্যাপার হলো, যেটা আপনাদের হয়তো বলা হয়নি, সুখী আপু আমার ফুফাতো বোন আর আমার চাচ্চুর ছেলে শাহিদুল ভাই। সব ভাই বোনের মধ্যেই বিয়ে, অবশ্য রিলেশন করে। আবার এয়ারপোর্টে বসে আছি, পাশে বসা রাবেয়া। অপেক্ষা করছি দুজন অতিথির। সব কাজ ফেলে এখানে ছুটে এসেছি তাদেরকে আমন্ত্রণ করব বলে। আর আমার সব না জানা কথাগুলো জানাও হবে, তাই তাদেরকে সাদরে গ্রহণ করার জন্যই এখানে আসা। অবশেষে সব কিছুর অবসান হতে যাচ্ছে। চলে এলো সেই সময় যখন প্লেন ল্যান্ড করলো। কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো সেই কাঙ্ক্ষিত অতিথি, আঙ্কেল আন্টি, সুস্মিতা আঙ্কেল আন্টি। আমাদের দেখে বোঝা যাচ্ছে যে দেখে তারা অনেক খুশি, আমরাও খুশি। হাজার হোক, অনেক খেয়াল রেখেছিল সুস্মিতার। তাদেরকে গ্রহণ করে নিয়ে এলাম আমাদের বাসায়। প্রথমে বাসাটা ঘুরে ঘুরে দেখালাম, 3 তলা বাসা, সব কিছু দেখালাম। তারপর আমাদের বাসায় নিয়ে গেলাম। কলিং বেল চাপতেই আম্মু দরজা খুলে দিল। আম্মু, ইনি হচ্ছেন সুস্মিতা আঙ্কেল আর আন্টি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসেন, ভিতরে আসেন। আসেন আন্টি আঙ্কেল। হ্যাঁ চলো। তারপর তাদেরকে নিয়ে ভিতরে যাওয়া হলো। আন্টি আঙ্কেলের জন্য একটা রুমের ব্যবস্থা করাই ছিল। তাদেরকে ফ্রেশ হয়ে খেতে আসতে বলা হলো। এমন সময় আম্মু আমায় ডাকলো। ওই সুজন, তোর সাথে কিছু কথা আছে আমার। হ্যাঁ বলো। আচ্ছা, এনারা কি রাবেয়াকে নিয়ে যাবে? কি জানি, হয়তো। বললেই হলো। রাবেয়াকে আমি আমার বৌমা বানাবো। আচ্ছা, পরে দেখা যাবে। আচ্ছা। রাতের বেলা আমি আর রাবিয়া আঙ্কেল আন্টি রুমে গেলাম। আমাদের দেখেই, আরে বসো বসো তোমরা। না ঠিক আছে চাচি, আসলে আন্টি আমাদের কিছু জানার ছিল আপনাদের থেকে। আসলে আমরা জানি তোমরা কি ব্যাপারে বলতে চাচ্ছ। মানে হলো সুমিতা যে রাবেয়া, তা আমরা জেনে গেছি অনেক আগেই। কিভাবে? তোমরা চলে আসার পরেই আমরা তোমাদের ব্যাপারে খোঁজ খবর নেই, তার মাঝেই জানতে পারি। ও আচ্ছা আন্টি, আসলে আমরা পুরো ঘটনাটা জানতে চাচ্ছিলাম। কেন রাবেয়াকে এভাবে দূরে পাঠানো হলো, আর কেনই বা তার সাথে এমন করা হলো? কেননা ডাক্তার বলেছিল যদি প্রথমেই ভালো ট্রিটমেন্ট করানো হতো তাহলে রাবেয়া ভালো হয়ে যেত। হ্যাঁ চাচু, হ্যাঁ চাচি, আমিও জানতে চাই। আসলে আমরা নিঃসন্তান, তা তো তোমরা জানোই। তোমার অ্যাক্সিডেন্ট যেটা হয়েছিল সেখানে আমার ভাতিজি মারা যায়। আমরা সবাই এই ব্যাপারে অজ্ঞাত ছিলাম। আমরা সেই সময় বাংলাদেশে ছিলাম। রাবেয়াকে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে রাবেয়া সম্পর্কে কেউ কিছু জানতো না। তার উপর রাবেয়ার স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। আর আমাদের বাসায় তেমন কোনো মানুষ ছিল না যে রাবেয়াকে দেখাশোনা করতে পারে, তাই তাকে নিয়ে আমরা ইউএসএ চলে যাই। কিন্তু কেন বলা হয়েছিল যে রাবেয়া ছোট থেকে আপনাদের সাথে ছিল? আসলে বাবা, এই বিষয়ে আমরা একটু স্বার্থপর হয়েছিলাম। রাবেয়াকে পেয়ে আমরা সন্তানের পূর্ণতা ঘোষাই, তাই তাকে হারাতে চাইনি, তাই কাউকে জানতে দেইনি। আসলে আন্টি আঙ্কেল, রাবেয়া আপনাদের মেয়ের মতো না, আপনাদের মেয়ে। আপনারা তাকে মেয়ে হিসেবেই গ্রহণ করতে পারবেন, তাই না রাবেয়া? চাচি, আমি তো তোমার মেয়ে, তাই না? হ্যাঁ রে মা। এই জন্য ডাকলেই চলে আসতে হবে। কিন্তু তোমাদের যখন এই মেয়ে ডাকবে। আচ্ছা আপনারা কথা বলেন, আমি বাইরে যাচ্ছি। আচ্ছা বাবা। বাইরে চলে এলাম আমি। যাক, আমার সব প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি, আর কিছু জমা থাকলো না মনে। ছাদে বসে আছি, এমন সময় রাবেয়া এলো। আমি লক্ষ্য করিনি। এই কি ভাবছো? হ্যাঁ তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? না না, তা নয়। তাহলে আমি যে প্রশ্ন করলাম উত্তর দাও। ভাবছি যে সব ঠিক হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সব তো ঠিক হয়ে গেছে। এখন কি এখন? আমাদের কি এক হওয়া যাবে? না, যায় না। কি? আরে বুদ্ধু, আমি তো তোমারই। তাই বুঝি? হ্যাঁ তাই। তারপর খুব ধুমধাম করে শাহিদুল ভাইয়ার বিয়ে হয়ে গেল সুখী আপুর সাথে। তাদের বিয়ের পর আঙ্কেল আন্টিও চলে গেল, তারাও চলে গেল। রয়ে গেলাম শুধু রাবেয়া আর আমি। প্রায় 3 বছর পর আমার গ্র্যাজুয়েশন শেষ হয়েছে কিছুদিন আগে।
সাথে রাবেয়ারও একটা ভালো চাকরি পেয়েছি। আজকে বাসাটা আবার মানুষ দিয়ে ভর্তি, সবাই এসেছে। রাবেয়া এর ইউএসএ, সে চাচু চাচিও সবাই, কারণ আজ আমার আর রাবেয়ার বিয়ে। খুব ধুমধাম করে রাবেয়াকে নিজের করে নিলাম আর সব আপন মানুষকে আরেকবার খুশি করলাম। প্রায় 2 বছর পর বাসায় নতুন অতিথি এসেছে। আমার রাবেয়ার কোলে আলো করে এসেছে একটা ফুটফুটে মেয়ে, দেখতে হুবহু মায়ের মতো হয়েছে। রাবেয়ার আমার মেয়ে হাসপাতালের বেডে শুয়ে আছে। আমি তাদের পাশে গেলাম। রাবেয়া আমাকে দেখে একটু জড়িয়ে ধরলো। আচ্ছা সুজন, আমাদের এই ফুটফুটে মেয়ে কার মতো হয়েছে বলো তো? কেন? আমার বউটার মতো? না তোমার মতো। না তোমার মতো। না তোমার মতো। আচ্ছা কারো মতোই না, আমাদের দুজনের মতোই হয়েছে, ঠিক আছে? বলেই তার কপালে একটা চুমু এঁকে দিলাম। ভালোবাসি বড্ড বেশি তোমাদের।